গল্প ফুটবে কি রঙিন আলো। লেখনীতে রা নূর। আহহ। পরপর শক্ত হাতে দুইটা থাপ্পড় আর ধাক্কার তাল সামলাতে না পেরে কাছের টি টেবিলের কোণার সাথে ঠাস করে লেগে অহনার মুখে ব্যথাতুর শব্দ বের হয়। ঠোঁটের কোণ ফেটে রক্ত বের হয়, কপাল কেটে রক্ত গলগলিয়ে বের হচ্ছে। কিন্তু অহনা ব্যথা পেলেও তা দাঁতে দাঁত চেপে হজম করার ব্যর্থ চেষ্টা চালায়। আহাদ আবার এগিয়ে গিয়ে অহনার চুলের মুঠি শক্ত করে ধরে। এতে অহনা ব্যথা সহ্য করতে না পেরে ককিয়ে ওঠে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ ভয় বের করতে পারছে না। এই খান কি বেহা মেয়ে একটা, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর সাহস দিন দিন বেড়ে গেছে, কলিজাটা অনেক বড় হয়েছে তাই না? তোর কলিজা ছিঁড়ে হাতে নেব। আহাদ দাঁতে দাঁত পিষে ছুরির ন্যায় কথাগুলো অহনার দিকে ছুড়ে দেয়। চুলের মুঠি ছেড়ে গাল চেপে ধরে আবার বলে, তোর মা বাবা তো অনেক আগেই তোর থেকে মুক্তি পেয়ে উপরে চলে গেছে, আর তোর নানা নানি তোর মতো অপয়া বন্ধা মেয়েকে আমার গলায় ঝুলিয়ে পরপারে চলে গেছে। তুই আমার খাবি, আমার পারবি আর আমার মুখের উপরেই কথা বলবি? তা তো আমি হতে দেব না, বলেই অহনাকে বিছানায় ছুঁড়ে গটগট করে বেরিয়ে যায়। একটু আগে আহাদ এক কাপ কফি চাওয়ায় অহনা দ্রুত কফি বানিয়ে আহাদকে রুমে দিয়ে যায়। রান্নাঘরে ফিরে এসে দেখে তরকারি পুড়ে গেছে। এখন আর এতটুকুও সময় নেই নতুন করে তরকারি রান্না করবে, এখন সময় হয়ে গেছে আহাদকে খাবার দেওয়ার। উপর থেকে আহাদ জোরে জোরে বলে এখনই খাবার নিয়ে যেতে। বাধ্য হয়ে ভয়ে ভয়ে ওই তরকারি দিয়েই খাবার পানি উপরে নিয়ে যায়। আহাদ খেতে বসলে পুড়ে যাওয়া তরকারি দেখে মেজাজ বিগড়ে যায়। রাগান্বিত কণ্ঠে বলে, তরকারি পুড়ে গেল কিভাবে এ? অহনা কাপা কাপা গলায় জবাব দেয়, আসলে আপনি কফি চেয়েছিলেন, কফি দিতে এসেই ওইদিকে তরকারি পুড়ে গিয়েছিল। ওই কুত্তা চা গ্যাসটা কেন বন্ধ করিসনি? আ আসলে তাড়াহুড়োয় ভুলে গেছিলাম। আহাদ খাওয়া ছেড়ে ওঠে। মুখে খুব খই ফুটছে তাই না? মুখে মুখে তর্ক করতে শিখে গেছিস বলেই আহাদ তেড়ে যায়। বর্তমান অহনা বিছানা থেকে উঠে মেঝেতে ধপ করে বসে হাউমাউ করে কেঁদে ওঠে। কেন? আল্লাহ কেন এমন ভাগ্য হলো আমার? আর পাঁচটা মেয়ের মতো কেন আমার জীবনটা সাধারণ করে দিলেন না? কেন আমার জীবনে সুখ নেই? আমি কেন একটুও সুখের অধিকারী হতে পারলাম না? এই 7 বছর ধরে প্রতি মুনাজাতে কত কেঁদেছি, কত চেয়েছি, কত প্রার্থনা করেছি কিন্তু আপনি কেন আমাকে সন্তান সুখ দিলেন না? এই স্বার্থপর সমাজে কেন আমাকে বন্ধা নারী, অপয়া নারীর উপাধি পেতে হলো? অহনার যখন 8 বছর বয়স তখনই অহনার মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর ছোট্ট অহনার দাদা দাদির বাড়িতে ঠাঁই হয় না। ঠাঁই হয় নানা নানির বাড়ি। নানা যতদিন বেঁচে ছিল অহনার দিনগুলো বেশ ভালোই কেটেছিল। কিন্তু নানা মারা যাওয়ার পর নানি অসুস্থ হয়ে পড়ে। মামি অহনাকে সহ্য করতে পারত না বিধায় সংসারের সকল কাজ করিয়ে নিত। 12 বছর বয়সেই অহনা সংসারের সমস্ত কাজ শিখেছিল, আর বাড়ির সকল কাজও অহনাই করত। কাজের জন্য ঠিক মতো লেখাপড়া করতে পারেনি, তবে বাড়িতে নিজে নিজে পড়েই ইন্টার পাস করেছে। মোটামুটি ভালো রেজাল্টও করেছিল। প্রাপ্ত বয়স্ক হওয়ার পর অহনার জন্য বিভিন্ন সম্বন্ধ আসলেও মামা মামি রাজি হতো না। এর মুখ্য কারণ ছেলে পণ চাইতো, যা তারা দেবে না। অহনার নানি অহনাকে এই দজক থেকে বের করার জন্য অনেক কষ্টে নিজের নামের কিছু অংশ জমি বন্ধক রেখে অহনাকে আহাদের সাথে বিয়ে দেয়। তিনি তো আর জানতেন না অহনাকে সুখ দিতে গিয়ে আরও দুঃখের সাগরে ঠেলে দেবেন। 7 বছর আগে অহনার সাথে আহাদের বিয়ে হয়। প্রথম বছর ভালো কাটলেও আস্তে আস্তে আহাদের খারাপ রূপ বেরিয়ে আসে। আহাদ মূলত অহনার সৌন্দর্য দেখে বিয়ে করেছিল। সৌন্দর্য তো আর চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, তাই অহনার প্রতিও আহাদের ভালোবাসাও ছিল ক্ষণস্থায়ী। বছর 2 পেরিয়ে যায় আহাদ অহনাকে সহ্য করতে পারত না। ছোট ছোট ভুল ত্রুটি হলে মারধর করা শুরু করে। দিন যত যায় তত তা আরও তীব্র হয়ে ওঠে। শারীরিক মানসিক সব দিক দিয়েই অহনাকে টর্চার করা শুরু করে। এগুলো সব আহাদের মায়ের সামনেই হতো। কিন্তু তিনিও ছিলেন নির্দয় হৃদয়ের মানুষ।
বিয়ের 5 বছর পেরিয়ে যায় কিন্তু অহনা সন্তান জন্ম দিতে পারে না। বাড়ির সমস্ত কাজ একা করাই সৌন্দর্য আগের চেয়ে আরও কমে যায়। অহনার উপর অত্যাচার আরও বেড়ে যায়, সাথে ছুরির ন্যায় ব্যথাদায়ক কথা তো আছেই। 7 বছর পরেও যখন অহনা সন্তান প্রদানে ব্যর্থ, তখন আহাদ দ্বিতীয় বিয়ের জন্য পূর্ণ প্রস্তুতি নেয়। এতদিন অহনা কোনো মতো আহাদকে বোঝাতে পারলেও এখন আর কোনো বোঝানো কাজে আসে না। এই নাবাবের বেডি, এখনো শুয়ে আছিস কেন? কামগুলো করব ক্যাডা? শিলা বেগমের কথায় অহনা অতীত থেকে বেরিয়ে আসে। মা, ব্যথায় আমার শরীর অসহ্য যন্ত্রণা করছে। মাথায় আঘাত পাওয়ায় মাথা ঘুরছে, ব্যথা করছে। আমি পারবো না এই বেলা কাজ করতে। আমাকে ছেড়ে দিন, এরপর থেকে সব কাজ আমি করব, অহনা অসহায়ের সুরে বলে। শিলা বেগম অগ্নি চোখে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলেন, এই অপয়া, বন্ধা মেয়ে একটা। তোর আবার কিসের এত অজুহাত? এখনই উঠে সমস্ত কাজ শেষ করবি। তা না হলে তোর আজকে রাতের খাবার নিষিদ্ধ করে দেওয়া হবে। কথাগুলো যেন ছুরির মতো এসে অহনার বুকে লাগে। একজন নারী হয়ে আরেকজন নারীকে কিভাবে মানুষ কষ্ট দিতে পারে? অহনা মাথা নিচু করে বাঁধো মেয়ের মতো বলে, ঠিক আছে মা, আমি সব কাজ করে দিচ্ছি। ফুটবল শরীরে আস্তে আস্তে সব কাজ করে। রান্না শেষ করে সবাইকে ডাকতে উপরে চলে যায়। শিলা বেগমের রুমের সামনে এসে কিছু কথা শুনে থমকে দাঁড়ায়। আহাদ আম্মু, তুমি তো বলেছ সানা এই বিয়েতে রাজি আছে। তাহলে এত দেরি কিসের? সানা হচ্ছে শিলা বেগমের বোনের মেয়ে। শিলা বেগম বাবা, চিন্তা করিস না। দুদিনের মাঝে বিয়ের সব বন্দোবস্ত হয়ে যাবে। অহনার মাথা চক্কর দিয়ে ওঠে। হাত লেগে ফুলদানিটা ঠাস করে নিচে পড়ে যায়। শিলা বেগম, আহাদ দরজার কাছে আসে। অহনা ধপ করে আহাদের পা জড়িয়ে কান্না মাখা গলায় বলে, আপনি দয়া করে দ্বিতীয় বিয়ে করবেন না। আপনি দ্বিতীয় বিয়ে করলে আমি সহ্য করতে পারবো না। মেয়েরা সব পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। আহাদ চোখ মুখ শক্ত করে, অহনাকে লাথি দিয়ে সরিয়ে বলে, তুই তো আমাকে সন্তানের বাবা করতে পারবি না। সেই ক্ষমতাও তোর নাই। সো তুই আমার সামনে কোনো রকম ন্যামি করবি না। অহনা করুণার সুরে বলে, আপনার সন্তান লাগবে ঠিক আছে, আমরা অনাথ আশ্রম, হাসপাতাল যে কোথাও থেকে দত্তক নেব। তাও প্লিজ আপনি দ্বিতীয় বিয়ে করবেন না। এই বান্দি কি বললি, তোর সাহস তো কম না। তুই দত্তক নিতে বলছিস? আমার নিজের রক্ত চাই, অন্যের রক্তে গড়ানো সন্তান চাই না। শিলা বেগম, আহাদ একদম ঠিক বলেছে। আমাদের বংশ বৃদ্ধির জন্য আমার একমাত্র ছেলের নিজের রক্তের সন্তানই লাগবে। আমরা যাই করি তুই চুপচাপ থাকবি। দেখুন, এরকম বলবেন না। এমনও তো হতে পারে আপনার ছেলের কোনো সমস্যার জন্য আমাদের এখনো সন্তান হয়নি। তাই আমরা সন্তান দত্তক নিলেই ভালো হবে। আহাদ চিৎকার দিয়ে বলে ওঠে, এনাফ ইজ এনাফ। তুই অনেক বলে ফেলেছিস। অহনাকে টেনে রুমে নিয়ে যায়। রুমের দরজা বন্ধ করে অহনার দিকে এগিয়ে আসে। অহনা ভয় পেছাতে থাকে। আহাদ প্যান্টের বেল্ট খুলে অহনার গায়ে আঘাত করতে শুরু করে। অহনা ব্যথায় ভুবন ফাটানো চিৎকার দিতে থাকে। কিন্তু হুশহীন আহাদ হিংস্র পশুর ন্যায় হয়েছে ওঠেছে, যার কানে অহনার ব্যথামো কণ্ঠ পৌঁছাচ্ছে না। বেল্টের আঘাত সহ্য করতে না পেরে অহনা জ্ঞান হারায়। অহনার চিৎকার থেমে গেলে আহাদও থেমে যায়। এতক্ষণে সব রাগ হয়তো মিটে গেছে। অহনাকে মেঝেতেই রেখে ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে নির্দয়ের মতো অহনার দিকে আর না তাকিয়েই ঘুমিয়ে পড়ে। ফজরের আজানের প্রতিধ্বনি হতেই অহনা নড়ে চড়ে ওঠে। শরীরে এতটাই ব্যথা, যন্ত্রণা হচ্ছে যে অচেতন থাকা অবস্থায় চোখ দিয়ে অঝরে পানি পড়ে। কোনো রকমে পিটপিট করে চোখ খুলে বহু কষ্টে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে। হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে হু হু করে কেঁদে ওঠে। মাঝে মাঝে ইচ্ছে করে আত্মহত্যা করতে, যাতে এই নরক যন্ত্রণা থেকে বেঁচে যেতে পারি। হায় আফসোস, সেই আত্মহত্যার পথটাও মহাপাপ। শিলা বেগম বিরক্তি নিয়ে আজ বাড়ির সকল কাজ করছেন আর অহনাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। রিমি মা, ভাবি কোথায়? তুমি আজ কাজ করছো যে? অবাক হয়ে বলে, দেখ গিয়ে মহারানী বসে আছে, আধা মরা অবস্থা।
উঠে দাঁড়ানোরও ক্ষমতা নেই। সাধে কি আর কাজ করছি, বাধ্য হয়েই করতে হচ্ছে। রিমির বুঝতে বাকি থাকে না কি হয়েছে। দৌড়ে অহনার রুমে যায়। অহনা এখনো দেয়ালে হেলান দিয়ে ব্যথায় ছটফট করছে। এ বাড়ির মধ্যে রিমি শুধু অহনাকে ভালোবাসে। তবে রিমি অহনার জন্য কিছুই করতে পারে না, শুধু অসহায়ের মতো দেখা ছাড়া। অহনার অবস্থা দেখে রিমি নীরবে দুফোঁটা চোখের পানি ফেলে। নরম কণ্ঠে শুধায়, ভাবি। অহনা দুর্বল চোখে রিমির দিকে তাকায়। রিমি অহনার সামনে বসে বলে, দেখবে ভাবি, একদিন তোমারও সুখের দিন আসবে। সেদিন তোমাকে কষ্ট দেওয়া লোকগুলো শুধু কাঁদবে। রিমির কথায় অহনা হাসে। রিমি যত্ন নিয়ে অহনার ক্ষতস্থানে মলম লাগায়, ব্যান্ডেজ করে দেয়। চুপি চুপি মায়ের নজর এড়িয়ে অহনার জন্য খাবার এনে খাইয়ে, ঔষধ খাইয়ে দেয়। অহনা শুধু ভাবতে থাকে, এই রঙিন পৃথিবীতে নারী কত ধরনের হয়। কেউ বিষ ঢেলে দেয়, কেউ সুখ ঢেলে দেয়। রাত প্রায় 12টা। অহনা খাবার টেবিলে বসে আহাদ আর শিলা বেগমের জন্য অপেক্ষা করছে। শিলা বেগমের আত্মীয় মারা যাওয়ায় সেই সকালে চলে গেছে, এখনো ফেরেনি। কলিং বেল বেজে উঠলে অহনা দ্রুত পায়ে গিয়ে দরজা খুলতেই চমকে ওঠে। আহাদের পাশে লাল শাড়ি পরিহিত এক রমণী। অহনার বুঝতে বাকি থাকে না কে সেই মেয়ে। দরজার সামনে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকে, দুর্বল পায়ে ভর দিয়ে যেন আর দাঁড়িয়ে থাকতে পারছে না। শারীরিক ব্যথার চেয়ে যেন হৃদয়ের ব্যথা তীব্র যন্ত্রণা দিচ্ছে। শুধু এখন চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে। শিলা বেগম কাট কাট গলায় বলে, দরজার সামনে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে নতুন বউকে ভেতরে নিয়ে যাও। নতুন বউ কি দরজায় দাঁড়িয়ে থাকবে? অহনা আহাদের দিকে করুণার চোখে তাকায়। তবে নির্দয় আহাদ অহনার হৃদয়ের অতর্নাদ বুঝলে তো। আহাদ অহনাকে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে, সোজা গিয়ে সোফায় বসে। খালাম্নি, আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব? আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। সানা বিরক্তি নিয়ে নিজেই ভেতরে প্রবেশ করে আহাদের পাশে বসে। অহনার মনটা হু হু করে ওঠে। হায়রে সাধের স্বামী, সাধের সংসার, কেউ তাকে ভালো থাকতে দিল না। সমাজে নারী নারীর বড় শত্রু। শিলা বেগমের মতো হাজারো শাশুড়ি অহনার মতো অসহায়, যাদের কোনো ক্ষমতা নেই কিছু করার, তাদের উপর অন্যায়, অবিচার, অত্যাচার চালায়। অহনা যদি এতিম অসহায় না হতো, বাবা মা থাকত, তাহলে হয়তো তাদের মেয়েকে অনেক আগেই এই নরপশুদের থেকে বাঁচাতো। অহনার মতো হাজারো গরিব অসহায় মেয়েরা শত শত ব্যথা যন্ত্রণা দাঁতের উপর দাঁত চেপে সহ্য করছে এই সংসারে টিকে থাকার জন্য। শিলা বেগম ফ্রিজ থেকে মিষ্টি বের করে হাসি মুখে দুজনকে নিজ হাতে খাওয়ায় দিচ্ছেন। উনি কতটা খুশি, ওনার ছেলে কতটা খুশি, খুশি শুধু আমি হতে পারছি না। মাথাটা ভীষণ ঘুরছে, চোখগুলো ঝাপসা লাগছে। অহনা কোনো রকমে নিজের রুমের উদ্দেশ্য পা বাড়াতেই শিলা বেগম দাঁত পিষে বলে ওঠেন, এই যে তুই আহাদের রুমে ঢুকবি না, এখন থেকে গেস্ট রুমে থাকবি। আর কাল সকালেই নিজের যত জিনিস আছে সব গুছিয়ে গেস্ট রুমে নিয়ে যাবি। এখন থেকে সানা আহাদের সব দেখভাল করবে, তোকে আর দরকার নেই। শুধু এ বাড়িতে পড়ে থেকে সকল কাজ করবি আর দুবেলা দুমুঠো খাবি। কথাগুলো যেন ছুরির মতো এসে অহনার হৃদয়ে ছেদ করে। অবাধ্য চোখ থেকে টপটপ করে পানি ঝরছে। বুকটা কেউ যেন দুমড়ে মুচড়ে দিচ্ছে, এমন কষ্ট কেন অনুভূত হচ্ছে। কিন্তু কারো কাছে অভিমান করার সুযোগ নেই। কারণ অহনার পাশে যে কেউ নেই। সবাই শুধু সময়ের সাথে সাথে ব্যবহার করেছে, প্রয়োজন ফুরালে ডাস্টবিনে ছুঁড়ে ফেলছে। রিমি খালি বোতলে পানি নিতে নিচে এসে দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করে। রিমির মনটাও খারাপ হয়, তার মা যদি অহনার জায়গায় রিমিকে একবার দেখার চেষ্টা করত, তাহলে হয়তো এমন নির্দয়ের মতো কথাগুলো বলতে পারত না। অহনার মুখের দিকে তাকালে নিজেকেও অপরাধী মনে হয়, তাই আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে যায়। আজ তার কাছে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই। অহনার সামন দিয়ে সানা আর আহাদ উপরে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। যে রুমে এতদিন তার অধিকার ছিল, দেওয়ালের চারপাশে হাজারো স্মৃতি ছিল, হায় সেটাও আজ সময়ের ব্যবধানে হারিয়ে গেল। নিজের ব্যক্তিগত মানুষটা আর তার নেই।
অহনা ঢুলু ঢুলু পায়ে উপরে যায়, উদ্দেশ্য গেস্ট রুম। আহাদের রুমের সামনে এসে হাসির শব্দ শুনতে পায়। কত সুন্দর, দুজনেই মন খুলে হাসছে। আচ্ছা, আমি কেন এভাবে কোনোদিন মন খুলে হাসতে পারিনি? অহনা নিজের মনকেই প্রশ্ন করে, মুচকি হেসে গেস্ট রুমে প্রবেশ করে। ভেতরটা জ্বলন্ত লাভার মতো জ্বলছে। বুকটা খা খা করছে। নিজেই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। অহনা হু হু করে কেঁদে ওঠে। দেওয়ালে পিঠ থেকে নিচে বসে। কি করিনি আমি আপনার মন পাওয়ার জন্য? সব কথা শুনেছি, সব কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। আপনাকে আপন করে নেওয়ার জন্য সর্বচেষ্টা করেছি। কিন্তু আমি আপনাকে আপন ভাবলেও আপনি আমাকে আপন ভাবেননি। মেয়েরা চাইলে দুনিয়ার সব করতে পারে, কিন্তু তার ব্যক্তিগত মানুষটাকে যে কারো সঙ্গে ভাগ করে নিতে পারে না। আমি কেমনে নিব, আমি কিভাবে মেনে নেব, মুখ চেপে চিৎকার দিয়ে বলে। হঠাৎই অহনা পাগলের মতো হেসে ওঠে, হাসতে হাসতে চিৎ হয়ে মেঝেতে শুয়ে পড়ে। মন খুলে মনের সকল ব্যথা, যন্ত্রণা ঢেলে হাসতে থাকে। কিন্তু দুঃখ যে অহনার সঙ্গের সাথী, সে ছাড়তে চাইলেও দুঃখ তাকে ছাড়তে চায় না। হাসি থামিয়ে আবার কেঁদে ওঠে। ভাঙ্গা গলায় আওড়ায়। এতদিন আপনার পরিবার আমার বাঁচার উদ্দেশ্য ছিল। বেঁচে থাকার উদ্দেশ্য ছিলেন আপনি। এখন আমি আর কারো জন্য বাঁচব না। আমি বাঁচব নিজের জন্য। আমি শুধু নিজের জন্যই বাঁচব। আজ থেকে আমি শুধুই আমার। আমার আগেও কেউ ছিল না, পরেও কেউ থাকবে না। অহনা নরম অথচ তীক্ষ্ণ স্বরে আবার আওড়ায়। আমি শুধুই আমার। আমি শুধুই আমার। ফরজের আজানের মধুর প্রতিধ্বনি শুরু হয়। নিত্যদিনের মতোই অহনার ঘুম হালকা হয়ে আসে। চোখ মেলে তাকায়, উঠার জন্য উদ্ধত হতেই আবার পড়ে যায়। শরীরটা অনেকটাই দুর্বল। আস্তে আস্তে উঠে হাত মুখ ধুয়ে অজু করে নেয়। নামাজ আদায় করে, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে। ভোরের আলো ফুটে উঠতেই রুম থেকে বের হয়ে কাজ করতে শুরু করে। অহনা ড্রয়িং রুম ঝাড়ু দিচ্ছে এমন সময় সানা রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমের সোফায় বসে নির্লজ্জের মতো অহনাকে দেখিয়ে দেখিয়ে ভেজা চুলগুলো ঝাড়তে থাকে। অহনা সেদিকে পাত্তা না দিয়ে এক মনে কাজ করতে থাকে। মনের মাঝে যে কতটা ঝড় বইছে তা বাহির থেকে কারো বোঝার ক্ষমতা নেই। ড্রয়িং রুম ঝাড়ু দেওয়া শেষে রান্নাঘরে যায় রান্না করার উদ্দেশ্যে। রান্নাঘরের কাছাকাছি আসতেই হঠাৎই সানার সামনে আসে। অহনা পাশ কাটিয়ে যেতে নিলেই সানা বলে ওঠে, জ্বলছে নাকি হুম? আমাকে যে এভাবে এড়িয়ে যাচ্ছ? অহনা এবার থেমে যায়। সানা সামনে এসে আবার বলে, কি বলো তো, আমার না তোমার সাথে কথা বলার তেমন ইচ্ছে নেই। আমি শুধু বলতে এলাম তোমার জিনিসপত্র, কাপড় এগুলো সরাও, আমি আমার জিনিসগুলো রাখব। ওকে। অহনা নিজের ভাবভঙ্গিমা চেঞ্জ করে না, সোজা রান্নাঘরে ঢুকে রান্না করতে শুরু করে। তোর এত অ্যাটিটিউড! তুই চারদিক থেকেই ধ্বংস হয়েছিস, নিঃস্ব হয়েছিস, তবুও দেমাগ কমেনি, সানা মনে মনে ফুঁসতে ফুঁসতে বলে। অহনা কাজ করছে আর রিমি এটা ওটা এগিয়ে দিচ্ছে। যদিও শিলা বেগম একবার দেখলে অহনাকে সাহায্য করার জন্য রিমিকে বকবেন। তবুও ভয় ভয় সাহায্য করছে। রিমি চেষ্টা করছে অহনার মন ভালো করার, তবে এই মেয়েটাকে হাসানোর মতো যেন ভাষাই জানা নেই। আর আজকে অহনাকে একদম স্বাভাবিক লাগছে না, নীরব, কেমন অস্বাভাবিক রবটের মতো। শুধু নিজের আনমনে কাজ করেই যাচ্ছে, কোনো একটা শব্দ মুখে উচ্চারণ করছে না। সানা দুলতে দুলতে রান্নাঘরে ঢোকে। রিমি সানাকে দেখে মনে মনে আওড়ায়। কোমরের নাট বল্টু কি ঢিলা হয়েছে, যে এভাবে কোমর দুলতে দুলতে আসতে হবে। কত যে রং ঢং জানে এই মেয়ে, আল্লাহই জানে। আহাদের কফি লাগবে, তাড়াতাড়ি কফি বানিয়ে দাও। সানা অহনার উদ্দেশ্য বলে। রিমি তোমার স্বামী, তুমি বানিয়ে নিয়ে যাও। আর তাছাড়া ভাবি অলরেডি ওইখানেই বানিয়ে রেখেছে, নিয়ে যাও, হাত দিয়ে কফির মগের দিকে ইশারা করে। সানা মুখ বাঁকিয়ে কফির মগটা হাতে তুলে নেয়। অহনার পাশ ঘেঁষে যেতেই ইচ্ছে করে গরম কফি অহনার বাম হাতে ফেলে দেয়। সরি সরি, আসলে ভুল করে পড়ে গেছে। সানা ইনোসেন্ট ফেসে বলে। অহনার কোনো রিয়েকশন নেই, যেন কিছুই হয়নি।
অথচ গরম কফি পড়া স্থান মুহূর্তেই লাল টকটকে হয়ে উঠেছে। রিমি দৌড়ে এসে অহনার হাত দেখে কপট রেগে বলে, এই তুমি কি দেখতে পাও না? দেখেছ হাতটা কেমন হয়েছে? শিলা বেগম রিমির চিৎকার শুনে রান্নাঘরে এসে দেখেন রিমি সানাকে কথা শোনাচ্ছে। শিলা বেগম, রিমি, তুই সানার সাথে কেমন ভাবে কথা বলছিস? ও তোর ভাবি, সম্মান করে কথা বলবি। মা দেখো, তোমার আদরের বৌমা ভাবির হাতে ইচ্ছে করে কফি ফেলেছে। হয়তো ভুল করে পড়ে গেছে। এই নিয়ে তোর সানার সাথে এই রকম খারাপ ব্যবহার করার কিছু নেই। আর তুই এখানে কি করছিস? যা গিয়ে পড়তে বসো, এখানে থাকতে হবে না। সানা, তোমাকেও এখানে থাকতে হবে না, তুমিও চলে আসো, বলেই তিনি চলে যান। সানা মনে মনে বেশ খুশি হয়, শান্তি অনুভব করে। এই যে একটু সরো, আমি আহাদের জন্য কফি বানিয়ে নিয়ে যাব। অহনা সরে দাঁড়ায়, সানা কোনো রকমে কফি বানিয়ে নিয়ে যায়। রিমি অহনার দিকে তাকিয়ে নরম সুরে শুধায়, ভাবি তুমি এমন কেন হয়েছ? মনে হচ্ছে যেন তুমি রোবট, তোমার মধ্যে কোনো অনুভূতি নেই। এত গরম কফি তোমার হতে পড়ল কিন্তু তোমার মুখ দিয়ে একটা ব্যথাসূচক শব্দ বের হলো না। অহনা কাজ করতে করতে বলে, রিমি তুমি যাও, পড়তে বসো। মা আবার দেখলে তোমাকে অযথা কথা শোনাবে। ভাবি তুমি। অহনা ঠান্ডা শীতল অথচ কণ্ঠে তাচ্ছিল্যতা লুকিয়ে আছে। রিমি, পাথরের আঘাত লাগে না, পাথরের কোনো অনুভূতি থাকে না। আমার সকল ব্যথা, কষ্ট পাথরে পরিণত হয়েছে, আমার আর কোনো কিছুতেই কষ্ট লাগে না। অহনার কথার বিপরীতে রিমি কিছুই বলতে পারে না, শব্দরা সবাই যেন হারিয়ে গেছে। সান্ত্বনারাও নিভে গেছে। রিমি চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে যায়। অহনা নিজের চোখের জল সাবধানের সহিত মুছে নেয়। নিজেই বুঝতে পারে না, এমন তার ভাগ্যের পরিহাস। রাত 9টা। অহনা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, আর সবাই নিজেদের মধ্যে আলোচনা করছে আর খাচ্ছে। রিমি, ভাবি তুমিও বসো, আমাদের সাথে খাও। ও খেতে বসলে খাবার কে বেড়ে দেবে? আমাদের খাওয়া শেষে ও খেয়ে নেবে। তোকে অত চিন্তা করতে হবে না। শেষের কথাটা আহাদ রিমির দিকে চোখ গরম করে তাকিয়ে বলে। রিমি মুখ কালো করে নিজের খাওয়ায় মনোযোগ দেয়। সানা খুশিতে যেন আত্মহারা হয়েছে। পারলে এখানেই নাচত। অহনার মুখের দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি দেয়। অহনার কোনো কিছুতেই কিছু যায় আসে না। শেষবারের মতো সবাইকে দেখে নেয়। আহাদকে গভীরভাবে শেষবারের মতো একবার ভালো করে পর্যবেক্ষণ করে নেয়। রিমির দিকে তাকিয়ে মুচকি হাসে। সকাল 7টা। আহাদ, আহাদ, বাবা এই দিকে আয়। সর্বনাশ হয়ে গেছে। শিলা বেগম উদ্বিগ্ন স্বরে চিৎকার করে ওঠে। আহাদ ধরপড় করে রুম থেকে বের হয়। মা, কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? ওই অপয়া মেয়েটাকে সকাল থেকে পাচ্ছি না। সব জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও নেই। এই অপয়াটা অলক্ষীটা কোথায় যে গেছে, কে জানে। শিলা বেগম বিরক্তি নিয়ে বলে। রিমি, মা তুমি চুপ করবে প্লিজ। সব সময় ভাবির নামে উল্টা পাল্টা কথা বলবে না। আহাদ গেস্ট রুমে গিয়ে দেখে অহনার জামা কাপড়, কোনো জিনিসই নেই। রিমি টেবিলের উপর কিছু কাগজ দেখতে পায়। একটু এগিয়ে যেতেই রিমি নামে একটা খাম দেখে। খামটা হাতে তুলে নিতেই আরেকটা খাম দেখতে পায় যেটা আহাদের নামে। এগিয়ে গিয়ে আহাদের হাতে খামটা ধরিয়ে দেয়। আহাদ ভ্রুকুচকে খাম থেকে চিঠিটা বের করে পড়তে শুরু করে। প্রিয় শব্দটা লিখতে পারলাম না। তাই প্রিয় আহাদ লেখাটাও হলো না। আমি আপনাকে জীবনে কিছুই দিতে পারিনি, অবশ্য আমার আপনাকে কিছু দেওয়ার ক্ষমতাও নেই। জানেন, আমার আপন বলতে শুধু আপনিই ছিলেন, আপনার পরিবারই ছিল আমার ঠিকানা। আমি আপনাদের আপন করে নেওয়ার খুব চেষ্টা করেছি। কিন্তু আমি আপনাদের আপন ভাবলেও, আপনারা আমাকে কোনোদিনই আপন ভাবেননি। তাতেও আমার সমস্যা ছিল না, কিন্তু এ বাড়িতে থাকার জন্য আমি নাম মানুষটার আগে একটা পরিচয় ছিল, আপনার বউ। কিন্তু এখন আমি আপনার নামে বউ থাকলেও আর বউ নেই। শুধুই এ বাড়ির কাজের মহিলা ছাড়া আর কিছু না। তাতেও সমস্যা ছিল না, কিন্তু আমি চোখের সামনে কেমনে দেখব আমার স্বামী এখন অন্য কারো সাথে থাকে। আমার স্বামী আর আমার নেই, সম্পন্ন অন্য কারো ব্যক্তিগত সম্পত্তি হয়েছে,
যেখানে আমার কোনো অধিকার নেই। যাই হোক, আপনাকে বেশি কিছু বলবো না। আপনি যে ডিভোর্স পেপারে অনেক আগেই সাইন করে আমার সাইন করার অপেক্ষায় ছিলেন, সেই পেপারে আমি সাইন করে টেবিলের উপর রেখে দিয়েছি। যাওয়ার আগে আমি আপনাকে মুক্ত করে দিয়েছি। আমি নামক আবর্জনাকে সাফ করে দিয়েছি। ইতি। অপয়া, অভাগী, অহনা। আহাদ টেবিল থেকে পেপারটা হাতে নেয়। দেখে সত্যিই সাইন করেছে। শিলা বেগম চিঠিটা পড়ে বলে, ভালোই হয়েছে অপয়া অলক্ষীটা বাড়ি থেকে বিদায় হয়েছে, ঝামেলা দূর হয়েছে। রিমিও চিঠিটা পড়ে বেশ দুঃখ পায়। সানা তো মহাখুশি, সতীন নামক কাটাটা বিদায় হয়েছে। তবে আহাদের মাঝে কোনো রিয়েকশন নেই, খুশি হয়েছে নাকি আফসোস করছে। রিমি নিজের নামের চিঠিটা পড়ে, প্রিয় রিমি, এ বাড়িতে যদি কেউ আমাকে ভালোবেসে থাকে তা শুধুমাত্র তুমি। আমার আপন কেউ নেই, কিন্তু তুমি ছিলে। তোমার চোখে আমি নিজের জন্য ভালোবাসা দেখতে পেয়েছি। আমার না পাওয়া আপন মানুষগুলোর মধ্যে তোমাকে পাওয়া একজন। ভালো থেকো বনু, ভালোভাবে পড়াশোনা করবে। বেঁচে থাকলে একদিন ঠিকই দেখা হবে। ইতি। অভাগী অহনা। চিঠিটা পড়ে রিমির চোখ থেকে টপটপ করে পানি পড়তে থাকে। তবে এখানে এই মানুষ নামক অমানুষগুলোর কাছে থাকতেও ঘৃণা লাগছে। তাই এখান থেকে বের হয়ে চলে যায়। সানা, শিলা বেগমও নিচে চলে আসেন। সানা খুশিতে গদগদ হয়ে বলে, খালামণি আজকে এই খুশিতে পার্ট করা যাক। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আমার সানা মা চেয়েছে যে। আহাদ উপর থেকে নিচে নামতে নামতে বলে, হ্যাঁ অবশ্যই। পার্টির আয়োজন করো, আমি সকল বিল পে করব। রিমি উপর থেকে তিনজনের কথা শুনতে পেয়ে ঘৃণায় একবার তিনজনের উদ্দেশ্য থুথু নিক্ষেপ করে। সেই ভোর সকাল থেকে হাঁটতে হাঁটতে অহনা ক্লান্ত হয়ে গেছে। শেষ রাতের দিকে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। একটু আগে নানার বাড়ি চট্টগ্রামের হাই স্কুল আর কলেজ থেকে নিজের সার্টিফিকেট তুলে নিয়ে এসেছে। হাঁটতে হাঁটতে বাস স্টপে চলে আসে। এখন উদ্দেশ্য ঢাকা। বাসে বসে অহনা নিজের কালো অতীতে ডুবে যায়। অহনার এখন উদ্দেশ্যহীন গন্তব্য। কোনো নির্দিষ্ট জায়গা নেই, নির্দিষ্ট ঠিকানা নেই। তবে ভাবতে ভাবতে হঠাৎই কলেজে পড়াকালে একটা ছেলের কথা মনে পড়ে। ছেলেটার নাম জানা নেই, তবে যেদিনই অহনা কলেজে যেত সেই দিনই ছেলেটাকে দেখতে পেত। একবার মনে হতো হয়তো ছেলেটা ফলো করছে, সন্দেহ হতো ছেলেটা হয়তো পছন্দ করে। তবে কখনো এমন কিছু বলেনি। ছেলেটা দেখতে সাদাসিধা, হেংলা পাতলা, কিন্তু তবুও দেখতে অনেক সুদর্শন ছিল। হয়তো এতদিনে বিয়ে করে কোনো এক নারীর সঙ্গে সংসার করছে। এত বছরেও আর কখনো দেখা হয়নি। এসব ভেবেই অহনা একটা দীর্ঘশ্বাস ফেলে। প্রায় ৩টার দিকে বাস ঢাকায় এসে পৌঁছায়। বাস থেকে নেমে অহনা রাস্তার ফুটপাতে দাঁড়ায়। যতদূর চোখ যায় একবার চারদিকে পরখ করে নেয়। এই শত মানুষের ভিড়ে গভীর সমুদ্রের মাঝখানে নিজেকে আবিষ্কার করে। কোন দিকে যাবে তার কুল কিনারা খুঁজে পায় না। নিজের সাথে আনা ছোট্ট সুটকেস নিয়েই হাঁটা ধরে। উদ্দেশ্য কোনোভাবেই রাত হওয়ার আগেই একটা থাকার ব্যবস্থা করা। ফুটপাত দিয়ে আনমনে হাঁটতে হাঁটতে অহনার দুর্ভাগ্যের কথা স্মরণ হয়। এমন কপাল যে এই শহরে একটা পরিচিত মানুষও নেই। মনটা আবার ভারী হয়ে আসে, কান্নারা উপচে পড়তে চাইছে। কিন্তু এখন তো আর কাঁদলে চলবে না। দুর্ভাগ্যকে সুভাগ্যে নিজেকেই পরিণত করতে হবে। নিজের প্রচেষ্টায় নিজেকে ভালো থাকতে হবে। ঘণ্টা খানেক ধরে হেঁটে হেঁটে ক্লান্তি অনুভব হয়, সাথে পেট ঝালানো ক্ষুধা তো আছেই। না খেয়ে থাকার অভ্যাস থাকায় এখন আর বেশি কষ্ট মনে হচ্ছে না। তবে ক্ষুধা নিবারণ করতে ফুটপাতের দোকান থেকে দুটো পাউরুটি আর এক গ্লাস পানি খায়। হাতে স্বল্প কিছুই টাকা আছে যা গত 7 বছরে একটু একটু করে জমিয়েছিল। এই টাকা দিয়ে সন্তান না হওয়ার জন্য নিজের চিকিৎসা করাতে চেয়েছিল, তবে ভাগ্যের পরিহাসে আজ অন্য কিছু করতে হচ্ছে। এই 8,000 টাকা দিয়েই এখন চলতে হবে। এখন আপাতত একটা রুমের প্রয়োজন, তাই আশেপাশের লোকদের জিজ্ঞেস করে, কোন দিকে বা কোন জায়গায় গেলে ভাড়ায় রুম পাওয়া যাবে। তবে কেউই ঠিকঠাকভাবে বলতে পারে না।
অবশেষে অহনা এক রিকশাওয়ালা মামাকে জিজ্ঞেস করে, মামা একটু সাহায্য করতে পারবেন? কোন জায়গায় গেলে ভাড়ায় রুম পাওয়া যাবে? আচ্ছা, আপনি বাড়ি ভাড়া নেবেন? তা কেমন বাড়ি চাই? হাইপাই দামি নাকি সাধারণ কম দামি? মামা, আমার কম দামিটাই লাগবে। আপনি বলতে পারবেন কোন দিকে গেলে পাবো? আপনি আমার রিকশায় উঠে পড়েন, আমি লইয়া যাইতাছি। ঠিক আছে, তাহলে চলুন। অহনা রিকশায় ওঠে বসে। কিছু সময়ের মাঝেই রিকশা কিছুটা বস্তির মতো এলাকায় এসে থামে। অহনা রিকশা থেকে নেমে রিকশার ভাড়া মেটায়। মামা, আর একটু যদি সাহায্য করতেন, তাহলে খুব উপকার হয়, অনুরোধের সুরে বলে। মামা, যেহেতু বইলেছ তাহলে তো করতেই হয় মা। বলো কি সাহায্য লাগবে? এখান থেকে যদি একটা ঘর ভাড়া নিয়ে দিতেন, তাহলে। রিকশাওয়ালা মুচকি হেসে বলেন, আচ্ছা বুঝছি, আমার সাথে চলো। একটু এগিয়ে আসতেই গেট পেরিয়ে একটা বাড়িতে প্রবেশ করে, যেখানে দুপাশে লম্বা শারীরিকভাবে বেশ কয়েকটা রুম আছে। সোজা বরাবর একটা রুমে প্রবেশ করে। খালাম্মা, একটা রুম লাগবো। একজন মহিলা অহনাকে তীক্ষ্ণ চোখে পরখ করে নেয়। মহিলাটি দেখতে মোটা, সাদা ধোপদপে ফর্সা চেহারা। তিনি উচ্চ স্বরে বলে ওঠেন, কার জন্য রুম লাগবো? এই যে খালা, এই মাইয়াডার জন্য। কোনো রুম কি খালি পাউন যাব? হো আছে। তবে অ্যাডভান্স 1 মাসের 3000 টাকা আগেই দিতে হবে। অহনা, হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেব। মহিলাটা কাট কাট গলায় বলে ওঠেন, তা তুমি একলাই নাকি আবার কোনো পোলা টোলারে সাথে লইয়া আইছো? না খালা, আমি একাই। আমার সাথে আর কেউ নাই। তুমি একলা একটা মাইয়া থাকবা? তা এই শহরে কি তোমার কোনো আত্মীয় নেই? না, কেউ নেই, অহনা ভারী গলায় জবাব দেয়। আচ্ছা ঠিক আছে, তুমি থাকতে পারো, এবার মহিলাটা নরম সুরে বলেন। তা তোমার নাম কি? অহনা। সুন্দর নাম। তোমার কোনো অসুবিধা হলে আমায় নির্দ্বিধায় জানাতে পারো। ঠিক আছে খালা, জানাবো। আমেনা হো খালাম্মা কোন? অহনাকে পশ্চিমের রুমটা দেখিয়ে দে তো। ঠিক আছে খালাম্মা। অহনা আমেনা বেগমের পিছে পিছে গিয়ে রুম দেখে নেয়। অহনা রিকশাওয়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলে, আপনি অনেকটা আমার সাহায্য করলেন। আপনি না সাহায্য করলে এখনো হয়তো রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। কি করে যে আপনাকে ধন্যবাদ দেই? ধন্যবাদ দিতে হবে না। তুমি সাবধানে থাইকো। আর ভয় পাওয়ার দরকার নেই, এখানে শুধু মেয়েরাই ভাড়ায় থাকে। উনার কথার বিপরীতে অহনা মিষ্টি হাসে। অহনার কেমন বাবার পরশ পাওয়ার মতো অনুভূতি হলো, যা আপন মামা মামির মাঝে কখনোই খুঁজে পাইনি। উনার চলে যাওয়ার পানে অহনা তাকিয়ে থাকে। দৃষ্টি সীমারেখার বাহিরে চলে গেলে অহনা কাঙ্ক্ষিত রুমটাতে চলে আসে। রুমে কিছুই নেই, শুধু পাকা ফ্লোর ছাড়া। জালানার ধারে দাঁড়িয়ে আবার কখনো বসে রাতটা কোনো রকমে কাটানোর চেষ্টা করে। জানালার ফাঁক দিয়ে দূর আকাশ পানে তাকায়। আকাশে চাঁদ উঠেছে, আর চাঁদের আলোয় চারপাশটা আবছা আবছা দেখা যাচ্ছে। অহনার মনটা বিষণ্ণতায় ছেড়ে আছে। আজ নিজেকে বড় একা মনে হচ্ছে। পাশে কেউ নেই, শুধুই একা। আজ হয়তোবা পাশে কেউ না কেউ থাকতে পারত, কিন্তু আমি অভাগী। এই অভাগা কপালে তো কেউ থাকলো না। আচ্ছা আহাদ, আপনি তো এখন অনেক খুশিতে আছেন তাই না? আমি নেই, ঝামেলাটা, গলার কাঁটাটা দূর হয়েছে যে। আপনার মা, নতুন বউ নিশ্চয়ই খুব খুশি হয়েছে। কিছুক্ষণ থেমে আবার বলে ওঠে, জানেন আমি আপনার সন্তানের মা হতে চলেছিলাম। কিন্তু আপনি আমাদের অনাগত সন্তানকেও বাঁচাতে দিলেন না, আমার কোলে আসার সুযোগটা পর্যন্ত দেননি, তার আগেই মেরে ফেলেছেন। অহনার চোখ থেকে ঝরু ঝরু করে পানি পড়ছে। সেই আগের ক্ষত আবার দগদগে তাজা হয়ে উঠেছে। সেই দিন যদি আপনি আমার শরীরে পশুর ন্যায় আঘাত না করতেন, হয়তো আমাদের সন্তান আজও আমার শরীরে একটু একটু করে বড় হতো। আপনাকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। আপনি আমাকে আঘাত করেছেন, এতে আমার দুঃখ নেই, কিন্তু আপনি আমার সন্তানকে আঘাত করে মেরে ফেলেছেন। এর জন্য তো আমি আপনাকে এক ফোঁটাও ছেড়ে দেব না। অহনা কিছুটা চিৎকার মিশ্রিত কণ্ঠে বলে, আপনি আমার সন্তানের খুনি। আমার না পাওয়া অনাগত সন্তানকে, না পাওয়া খুশিকে আপনি মেরে ফেলেছেন।
এর জন্য তো আপনাকে পস্তাতেই হবে। আমি আপনাকে চারদিক থেকে ধ্বংস করব, আপনাকে আমার থেকেও অসহায় করব, আমার থেকেও দ্বিগুণ পুড়াবো। আমার বুকে আগুন জ্বলছে, ভীষণ কষ্ট হচ্ছে, আমার চারদিক শূন্য লাগছে, ভীষণ একা লাগছে। বলেই অহনা কাঁদতে কাঁদতে জানালার পাশে বসে পড়ে। মিস্টার আহাদ, এই কষ্ট সেই দিনই নিবারণ হবে যেদিন আমি আপনাকে সর্বশান্ত করতে পারব। আজ রাতে আর অহনার চোখে ঘুম ধরা দেয় না। রাতটা কোনো রকমে কাটিয়ে দেয়। ভোরের আলো ফুটে ওঠে। খাওয়ার মতো কিছুই নেই, তাই অহনা রুম থেকে বেরিয়ে পড়ে। ঘুমানোর জন্য তশক আর একটা বালিশ, রান্না করার জন্য অল্প কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর চাল, শাকসবজি কিনে আনে। হাতে মাত্র অবশিষ্ট 2000 টাকাই রয়েছে। এই টাকা দিয়েই ততদিন চলতে হবে যতদিন না একটা কাজ পাবে। 15 দিন কেটে গেছে, কিন্তু এখনো একটা কাজ অহনা জোগাড় করতে পারেনি। এদিকে টাকাও ফুরিয়ে আসছে। গভীর রাত, অথচ অহনার চোখে বিন্দু মাত্র পরিমাণ ঘুমের রেশ নেই। কি করে একটা কাজ জোগাড় করবে সেই চিন্তায় মুক্ত। আবারও এক নতুন সকালের উদয় হয়। অহনা ভেবে চিনতে একটা উপায় পায়। আশার আলো নিয়ে পা বাড়ায় সেই পথে। অহনা দরজায় ঠক ঠক আওয়াজ করে। খালা, আসবো? হ্যাঁ হ্যাঁ, ভেতরে আয়, হাসি মুখে বলে। আসলে আমার একটা কথা বলার ছিল। আপনার একটু সাহায্য দরকার। তোকে আমার অনেক ভালো লেগেছে। দেখতে কতটা নিষ্পাপ, মায়াবী মুখশ্রী। আমি তোর গভীর চোখে না বলা হাজারো কথা দেখতে পাই। তুই অনেক সমস্যায় আছিস, সেটাও বুঝতে পারেছি। আমি চেয়েছিলাম তুই আমার কাছে আয়, আজ এসেছিস। এবার বল তোর কি লাগবে? আমার সামর্থ্য থাকলে দেওয়ার চেষ্টা করব। অহনা কণ্ঠস্বর ছোট করে দ্বিধা ভেঙ্গে বলে। আসলে আমার একটা কাজ দরকার। আপনি আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবেন? যে কোনো কাজই হোক, অন্যর বাসায় কাজ করতে হলেও আমার কোনো সমস্যা নেই। বুঝেছি। তোকে অন্যর বাসায় কাজ করতে হবে না। কিছুক্ষণ ভেবে বলেন। আমি তোকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো। তাহলে কাল রেডি হয়ে থাকিস। কাল কেন খালা? আজকেই ব্যবস্থা করে দিলে অনেকটা উপকার হয়। মুচকি হেসে বলেন। ঠিক আছে, রেডি হয়ে আয়। অহনা রুমে এসে দ্রুত বোরকা হিজাব পরে আবার দ্রুত পায়ে বেরিয়ে আসে। ধৈর্যরা যেন আর তর সইছে না, কাজটা পাওয়ার জন্য। বেশ কিছুটা দূরে এসে একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে প্রবেশ করে। উনার একজন চেনা পরিচিত লোকের সাথে কথা বলে একটা হেল্পারের কাজ পাইয়ে দেয়। আজ থেকে তুই এখানে কাজ করবি। প্রতিদিন সময় মতো এখানে আসবি, আর তোর বস তোকে কাজ বুঝিয়ে দেবে। তাহলে কাল থেকে কাজে জয়েন হবি। ধন্যবাদ খালা। এই 15 দিন আমি একটা কাজের জন্য কত চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। আপনি কত সহজেই কাজটা পাইয়ে দিলেন। ধন্যবাদ দিতে হবে না রে পাগলি। আমি তো তোর মায়েরই মতো। আর মানুষ হয়ে যদি মানুষেরই উপকার করতে না পারি, তাহলে তো এই জীবন ব্যর্থ হবে রে। পরের দিন অহনা যথা নিয়মে কাজে আসে। কিন্তু দুর্ভাগ্য হলো অহনার বসের ব্যবহার ভালো নয়। তবে কিছুই করার নেই। জীবনে সফলতা পেতে হলে কষ্ট সহ্য করতেই হবে। কষ্ট আর পরিশ্রম দ্বারাই সফলতা পাওয়া যায়। অহনা এইভাবে প্রায় 2 মাস কাজ করে। একটা কমদামি ভাঙচুরা স্মার্টফোন কেনে, যার সাহায্যে চাকরির পড়াশোনা শুরু করে দেয়। যদিও এইচএসসি পাশে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু তাও অন্যান্য যেকোনো চাকরির জন্য প্রস্তুতি নেওয়া যাবে। অহনা পড়াশোনা আর কাজ দুটোই এখন একসাথে সামলাচ্ছে। গার্মেন্টে চাকরি করে অহনার মতো কত যে অসহায় মানুষ জীবন যাপন করে। কত গরিব মানুষ যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, তারা এখানে কাজ করে 3 বেলা পেট ভরে খেতে পারে। তাই অহনা এই গার্মেন্টের কাজকে সম্মান জানায়। এই গার্মেন্ট না থাকলে হয়তো না খেয়ে কবেই মরে যেত। অহনার মতো কত অসহায় মানুষ না খেয়ে অনাহারে কাটাতো। গার্মেন্ট একটা আশীর্বাদ স্বরূপ, এটাকে কখনোই অবজ্ঞা করা উচিত নয়। আরও কেটে যায় 2 মাস। এই 2 মাসে অনেক চাকরিতে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু চাকরি পেতে সক্ষম হয়নি। তবে আবার একটা অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির আবেদন করেছে। এখনো কনফার্ম মেসেজ আসেনি। রাত 10।
অহনা কাজ শেষ করে ক্লান্ত হয়ে বেরিয়ে আসে। শহরের চারদিকে ঝলমলে আলো জ্বলছে। আর অহনা গভীর চিন্তায় মুক্ত হয়ে আনমনে রাস্তার ফুটপাত দিয়ে হাঁটে চলেছে। অহনার প্রতিটি দীর্ঘশ্বাসে ব্যর্থতার প্রসন্ন। মাথায় শুধু একটা মানুষই ঘুরপাক খাচ্ছে, তার অনাগত সন্তানের খুনি। অতীতের কালো স্মৃতিগুলো বারবার হৃদয় হানা দিচ্ছে। হঠাৎই ফোনে মেসেজ আসার শব্দ করে ওঠে। ক্লান্ত চোখে মেসেজ ওপেন করে পড়ে নেয়। অহনার চোখে মুখে খুশির ঝলক ফুটে ওঠে। অ্যাসিস্ট্যান্ট পদের চাকরির ইন্টারভিউতে কাল ডেকেছে। আবার আরেকবার আসর আলো ফুটে ওঠে হৃদয়। দ্রুত রুমে ফিরে আসে, লাইট অন করে বোরকা হিজাব খুলে ফেলে। সকালে রেখে যাওয়া কয়েকটা পানি ভাত আর ভর্তা সেটাই খুশি মনে খেয়ে নেয়। খাওয়া শেষ করে নিচে তোশকের বিছানায় শুয়ে পড়ে। ইন্টারভিউতে অ্যাটেন্ড করার জন্য আজকে অফিস থেকে ছুটি নেয়। ইন্টারভিউ 10টায়, তাই আগে থেকেই রেডি হয়ে 9:30 এর পরপরেই মেসেজে থাকা অ্যাড্রেসে পৌঁছে যায়। অফিসটা বেশ বড় এবং দেখতে সুন্দর। অহনা ভেতরে প্রবেশ করে আরও অবাক হয়, কারণ ভেতরটা আরও সুন্দর এবং পরিপাটি। তবে মনের মধ্যে ভয় হয় এত বড় অফিসে আদৌ চাকরিটা হবে কিনা। রিসিপশন থেকে জিজ্ঞেস করে, খুঁজে খুঁজে ওয়েটিং রুমে চলে আসে। অনেকেই এখানে ইন্টারভিউ দিতে এসেছে। অহনা চুপচাপ একটা চেয়ারে বসে পড়ে। পরিপাটি একটা রুমের মাঝে একজন ব্যক্তি চেয়ারে বসে আছে, যার মুখটা দেখা যাচ্ছে না। যে একটা ফাইলের উপর গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ফাইলে থাকা ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেন সেই দৃষ্টিতে হাজারো না বলা কথা লুকিয়ে আছে। স্যার, মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। কিছু ফাইল দিয়ে বলে। স্যার, যাদেরকে ইন্টারভিউয়ের জন্য কনফার্ম করা হয়েছে তাদের সমস্ত ডিটেইলস, আর একটা ফাইল আগে থেকেই আপনার কাছে জমা রাখা আছে। তাওহিদ, সবার ফাইলগুলো নিয়ে গিয়ে বলো, তারা ডিসকোয়ালিফাইড হয়েছে। শুধু এই ফাইলের ব্যক্তিটিকে নিয়ে আসো, আমি নিজেই তার ইন্টারভিউ নেব। গম্ভীর গলায় বলেন। ওকে স্যার। দীর্ঘ সময়ের পর ওয়েটিং রুমে একজন ব্যক্তির আগমন ঘটে। সবাই উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকায়। তাওহিদ, আপনারা সবাই ডিসকোয়ালিফাইড হয়েছেন। অহনার বুকটা ছ্যাঁতো করে ওঠে। ইন্টারভিউ দেওয়ার আগেই আশাও ভঙ্গ হল। তাওহিদ শুধু অহনা মির্জা, আপনি ভেতরে আসুন। স্যার আপনাকে ডেকে পাঠিয়েছেন। আর আপনারা সবাই আসতে পারেন। ওখানকার মধ্যে একজন বলে ওঠে। এটা কেমন বিচার, আমাদের ইন্টারভিউ না নিয়েই ডিসকোয়ালিফাইড করেছেন? দেখুন, এটা সম্পূর্ণ স্যারের সিদ্ধান্ত। তিনি কাকে চাকরিটা দেবেন। এত বড় কোম্পানির সিইও আর পাওয়ারফুল, আরশ চৌধুরীর বিরুদ্ধে আর কেউ কিছু বলার সাহস করে না। অহনা তাওহিদের পিছে পিছে কেবিনের সামনে চলে আসে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। অহনা গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে। যত ভেতরে এগিয়ে যাচ্ছে ততই যেন হৃদস্পন্দন ধুকপুক করছে। ভেতরে প্রবেশ করে, তবে ফাইলের দিকে মুখ গুজে রাখায় আরশের মুখ স্পষ্ট দেখতে পায় না। তুমি এখানে বসো, স্যার তোমার সাথে কথা বলবে। তাওহিদ। অহনার এখন অসুস্থিত হলেও চুপচাপ চেয়ারে বসে পড়ে। মুখের সামন থেকে ফাইলটা সরিয়ে টেবিলের সাইডে রেখে দেয়। তো আপনার নাম? আরশ গম্ভীর গলায় প্রশ্ন করে। আমার নাম অহনা। উড় দেওয়ার জন্য মুখ তুলে তাকাতেই অহনার ঘটকা লাগে। উনাকে বেশ চেনা চেনা লাগছে। মনে হচ্ছে কোথাও অনেকবার দেখেছে। তবে কোথায় দেখে বা কখনো কি পরিচয় হয়েছে তা মনে পড়ছে না। এই যে হ্যালো। কোথায় হারিয়ে গেলেন? আরশ কথাটা বেশ জোরে বলে। অহনা হকচকিয়ে জবাব দেয়। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। আরশ ফোঁস করে শ্বাস ছেড়ে মনে মনে বলে। মেয়েদের মাথায় কি সারাটা জীবন গোবর ভর্তিই থাকবে? এরা কোন গ্রহের প্রাণী, কিছুই বুঝি না। বললাম, আপনার নামের পরের পদবিটা কি? সরি স্যার, আমার কোনো পদবি নেই। আমার নাম শুধুই অহনা। মন খারাপ করে বলে।
আরশ কিছু জিজ্ঞেস করতে চেয়েও আর করে না। আপনার চাকরিটা হয়েছে। আপনি কাল থেকে জয়েন করতে পারেন। আর তাওহিদ আপনাকে কাজ বুঝিয়ে দেবে। কিন্তু স্যার আপনি তো ইন্টারভিউ। মিসেস অহনা, আপনার মনে হচ্ছে না আপনি বেশি কথা বলছেন? আপনার কি চাকরিটা লাগবে না? সরি স্যার, আমি কালকেই কাজে জয়েন করব। ওকে, আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই 1 মাসের মধ্যেই ইংরেজিতে কথা বলা শিখে নেবেন। কারণ অন্য দেশের ক্লায়েন্টের কাছে প্রেজেন্টেশন দিতে হতে পারে। সো আগে থেকেই তৈরি থাকবেন। ওকে স্যার। অহনা কেবিন থেকে বেরিয়ে আসে। ভীষণ আনন্দ লাগছে। অনেক দিনের প্রচেষ্টা আজ সফলতা পায়। ভাবতেও পারিনি এত বড় কোম্পানিতে চাকরিটা হবে। ভেবেছিলাম হয়তোবা চাকরিটা হবেই না, তবুও আশার আলো নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার কাছে লাখ লাখ শুকরিয়া। আজ থেকে আমার জীবনের নতুন পথ চলা শুরু। তবে একটা জিনিসে বেশ অবাক লাগে, ইন্টারভিউ না নিয়েই চাকরিটা দিয়ে দিল। ধুর সাই, আমি কেন ওসব নিয়ে ভাবতে যাব? আমি চাকরিটা পেয়েছি, এই আনন্দ উপভোগ করব। অফিসের বাহিরে এসে দুহাত প্রসারিত করে, জোরে জোরে কয়েকবার লম্বা করে শ্বাস নেয়। অনেকটা হালকা লাগছে, জীবনের অনেক দিন, মাস, বছর পর ভালো লাগছে। লোকে কি বলবে, না বলবে সেদিকে পাত্তা না দিয়ে অহনা আকাশের দিকে তাকিয়ে খুশিতে পাক ঘুরতে থাকে। মুখে আওড়ায়, অনেক 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 ধন্যবাদ মিস্টার আরশ চৌধুরী। আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে এতটা খুশি দেওয়ার জন্য। আরশ কফির কাপে চুমুক দিয়ে জানালার থাইগ্লাসের সামনে দাঁড়িয়ে অহনার বাচ্চামি দেখে হেসে ফেলে। কতটা সুন্দর লাগছে অহনাকে, বাচ্চা সুলভ স্বভাবে। অহনা দৌড়ে এসেই খালা খালা বলে চিৎকার করতে থাকে। খালা, খালা, কোথায় তুমি? সুফিয়া বেগম হকচকিয়ে ধরফর করে রুম থেকে বেরিয়েই আতঙ্কিত গলায় বলে। কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? আরে খালা না, আমি তো আজ অনেক খুশি, অহনা দৌড়ে এসে খুশিতে ঝাপটে ধরে বলে। অনেক বড় কোম্পানিতে অ্যাসিস্ট্যান্টের কাজ পেয়েছি। আমার অনেক দিনের চেষ্টা সফল হয়েছে। আমি অনেক অনেক খুশি খালা। সুফিয়া বেগম অহনার পিঠে আলতো হাতে চাপড়ে বলে। তুই এতটা খুশি যে আমাকে আপন মানুষের মতো জড়িয়ে ধরে বলছিস, তুই আমাকে বুঝি ভালোবেসে ফেলেছিস? মুখ তুলে ভারী গলায় বলে ওঠে। তোমাকে ভালোবাসবো না তো কাকে বাসবো? আমার বেঁচে থাকা আপন মানুষগুলোর থেকেও তুমি আমার বড় আপন একজন। আপন মানুষ তো হৃদয়ে ছুরি বসায়, আর তুমি আমার কেউ না হয়েও সেই ছুরির আঘাতে মলম লাগাও। আমার মা না থাকলেও এখন আমি মায়ের মমতা কিছুটা অনুভব করতে পারি। চোখের পানি মুছে দিয়ে সুফিয়া বেগম আরো শক্ত করে জড়িয়ে ধরে। ফুপিয়ে কেঁদে ওঠে। তুই আমার মেয়েরে মা। তুই আমার মেয়ে। তুই আমার হৃদয়ের একটা অংশ, যাকে ছাড়া বেঁচে থাকা এখন থেকে কঠিন হবে। অহনা বুকের মাঝে আবদ্ধ থেকেই মমতার পরশ পেয়ে চোখের পানি ফেলে। এই চোখের পানি যে বড্ড সুখের। হাতে স্বল্প কিছু টাকা ছিল, তাই দিয়েই দুটো ভালো ড্রেস কিনে নেয়। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে 2 ঘন্টা ধরে পড়াশোনা করে রান্না বসিয়ে দেয়। রান্না শেষ করে খেয়ে বোরকা হিজাব পরে তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। সুফিয়া বেগমকে বিদায় দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সঠিক সময়ের মধ্যেই অফিসে পৌঁছে যায়। তাওহিদ আলাদা একটা কেবিনে নিয়ে যায়, যেটা এখন থেকে অহনার, আর এখানে থেকেই কাজ সম্পাদন করতে হবে। অহনা কেবিনের চেয়ারে বসে ভাবছে এখন কি করবে। কিছুই বুঝে উঠতে পারছে না, কি করা উচিত। ফোনে কল আসায় ভাইব্রেশন হয়। ফোন হাতে নিয়ে দেখে আননোন নাম্বার, কল রিসিভ করবে কি না ভাবতে ভাবতে কল কেটে যায়। আবার কল এলে দ্রুত রিসিভ করে নেয়। এই তুমি কি ঘুমাচ্ছিলে, যে ফোন রিসিভ করছিলে না? তোমাকে কি এখানে ঘুমানোর জন্য রাখা হয়েছে? অপাশ থেকে রাগী কণ্ঠে কথাগুলো ভেসে আসে। সরি স্যার, আসলে এখনই আমার কেবিনে আসবে, বলেই মুখের উপর কল কেটে দেয়। অহনা অবাক হয়। এ কেমন মানুষ রে বাবা! এনার তো দেখছি রাগ নাকের ডগায় রেডি হয়ে থাকে।
এই বেডা এবার আমার জীবনটারে তেজপাতা বানাই ফেলবে মনে হচ্ছে। স্যার আসবো? হ্যাঁ, আসো। অহনা আরশের সামনে এসে দাঁড়ায়। স্যার কিছু বলবেন? এভাবে দাঁড়িয়ে না থেকে বসো। আমি তোমাকে কাজ বুঝিয়ে দিচ্ছি ঠান্ডা গলায় বলে। স্যার আপনি কেন কষ্ট করে আমাকে কাজ বুঝিয়ে দেবেন? অন্য কাউকে বলুন, আমি ঠিক বুঝে নিতে পারবো। শাট আপ। আমি তোমার থেকে মতামত জানতে চাইনি। যা বলেছি তাই করবে। ধমক খেয়ে অহনা চুপচাপ বসে পড়ে। আর আরশ অনেক সুন্দরভাবে কাজ বুঝিয়ে দিতে থাকে। মানতেই হবে স্যার, আপনি অনেক সুন্দর করে মানুষকে বোঝাতে পারেন। আরশের দিকে তাকিয়ে মনে মনে বলে। আরশ এইভাবে প্রতিদিন কাজ করবে, কোনো ভুল যেন না হয়। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ঠিক আছে স্যার। অহনার চলে যাওয়ার পানে আরশ শান্ত দৃষ্টিতে তাকায়। যে এক সময় তোমার আশেপাশে ছায়ার মতো ঘিরে থাকত, তাকে চিনতেই পারলে না। কি দুর্ভাগ্য আমার। আগেও তোমার হৃদয় জায়গা করে নেওয়ার আগেই অন্য কারো হলে, এখনো তোমার হৃদয়ে নিজের জন্য জায়গা তৈরি করে নিতে পারলাম না। তবে খুব শীঘ্রই তোমাকে আমার নিজের করে নেব, সেটা জোর করে হলেও। তোমাকে না পাওয়ার কষ্ট আমাকে একটু একটু শেষ করে দিয়েছে। তোমাকে না পেয়েও আমি তোমাকে আবার ফিরে পেয়েছি। এবার আর ছাড়ব না। একজন হারিয়েছিল বলেই কেউ তোমাকে পেয়েছিল। সে হারিয়েছে, এবার আমি তোমাকে আপন করে পাব। সে বোঝেনি পাওয়া, না পাওয়ার কষ্ট, কতটা ভয়ঙ্কর যন্ত্রণা। কেটে গেছে 5 মাস। খালাম্মি একটু তাড়াতাড়ি করো, আমার তো খিদে পেয়েছে। তুমি যদি এইভাবে কচ্ছপের গতিতে কাজ করো তাহলে কিভাবে চলবে বলো তো? সানা রাজকীয় ভঙ্গিমায় সোফায় বসে অর্ডারের সুরে বলে। আমি একা হাতে এত কাজ কিভাবে করব? আহাদকে কতবার বললাম একটা কাজের বুয়া রাখতে। কিন্তু আমার কথা কানে নিলে তো। আর তুমিও তো আমাকে কাজে একটু সাহায্য করতে পারো, শিলা বেগম বিরক্তি নিয়ে কথাগুলো বলে। এ কি বলছো খালামণি? আমি এই অবস্থা কিভাবে কাজ করব? আমার কষ্ট হবে, আর আমার কষ্ট হলে আমার সন্তানের কষ্ট হবে, এমনকি কোনো ক্ষতিও হতে পারে। সানা ন্যাকামির সুরে বলে। হ্যাঁ সেই তো হয়েছে আমার জ্বালা। এখন এই বয়সে বাড়ির এত এত কাজ করতে হয়। আমার আর শরীরটা চলছে না। আল্লাহ একটু আমাকে হেদায়েত দান করুন। শিলা বেগমের কথায় বিরক্ত হয়ে সানা উপরে চলে যায়। রিমি জোরে জোরে তাচ্ছিল্যর হাসি হাসতে হাসতে বলে। হেদায়েত? আর তোমাকে ব্যাপারটা হাস্যকর। অহনা এই বাড়ি থেকে যাওয়ার পরপরেই রিমি হোস্টেলে উঠেছিল। এতদিনে একবারের জন্যও বাড়িতে পা রাখেনি। তবে আজ বাড়ির ভেতরে প্রবেশ করেই এমন পরিস্থিতি দেখতে পাবে তা কল্পনাও করেনি। এতদিন পরে আসলি, একটা বার আমার খোঁজ খবরও নিলি না। আবার এসেই তাচ্ছিল্য করছিস রে মা? অসহায় সুরে বলে। আমি খোঁজ খবর নেইনি তাতে কি হয়েছে? তোমার আদরের বৌমা আছে, আদরের ছেলে আছে, তারা নিশ্চয়ই তোমার আদর যত্ন নিচ্ছে, তাই না? শেষে তুইও আমার সাথে এমন ব্যবহার করছিস। উহুহো মা, ভুল বললে। আমি কিছুই করিনি। যা করার তুমিই করেছ। আজকে যে তোমার এই পরিস্থিতি না মা, সেটার জন্য একমাত্র তুমিই দায়ী বুঝলে। আজকে যে তুমি বাড়ির সব কাজ করছো, কেউ তোমাকে সাহায্য করছে না। মনে আছে একটা সময় ভাবিও এইভাবে একা সব কাজ করত, কেউ তাকে সাহায্য করত না। তার উপর দিনের পর দিন তুমি আর তোমার ছেলে নির্মমভাবে অত্যাচার করেছ। তোমাদের সাথেও ঠিক তাই হবে, শুধু সময়ের অপেক্ষা। অলরেডি শুরু হয়ে গেছে মা। জানো মা ভাবি প্রেগন্যান্ট হয়েছিল। কিন্তু তোমাদের কারণে তার সন্তান জন্মগ্রহণ করার আগেই শেষ হয়ে গেছে। শুধুমাত্র তোমার ছেলের কারণে। কি ফালতু কথা বলছিস? কই অহনা তো আমাদের বলে নি সে অন্তঃসত্ত্বা। আরে বললে কি করে? তোমাদের মতো নরপশুরা তো বলার সুযোগটা পর্যন্ত দেয়নি। রিমি রাগী কণ্ঠে বলে। সানার মতো যদি ভাবিকে ভালোবাসতে আজকে এই পরিস্থিতি হতোই না। তোমারও এই দশা হতো না। আজ সংসার আলোয় আলোকিত হতো। ভাবির মতো ভালো মনের সানাকে কখনো আশা করো না, কারণ এটা বোকামি হবে। সানা ঠিক কতটা স্বার্থপর সময়ের সাথে সাথে ঠিক বুঝবে।
শিলা বেগম রেগে বলেন, তুই এসব কি উল্টাপাল্টা কথা বলেছিস? কোনো উল্টাপাল্টা কথা নয়। বলেই রিমি গটগট করে উপরে চলে যায়। আহাদ অফিস থেকে ফিরে বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুম আসতেই শিলা বেগম বলে ওঠে, আহাদ, আমার একা কাজ করতে কষ্ট হয়। একটা কাজের লোক জোগাড় করে দে বাবা। আহাদ ক্লান্ত দেহে উপরে উঠতে উঠতে বলে, মা, আমি তোমার সাথে পরে কথা বলছি। রিমি সিঁড়ির উপর থেকে আহাদের কথা শুনে শিলা বেগমের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যর হাসি দেয়। অহনা এখন ভাড়া ফ্ল্যাটে থাকে। সুফিয়া বেগমকে এখানে আনার অনেক চেষ্টা করেছিল, তবে তিনি আসেননি। অহনা 2 দিন পরপরেই সুফিয়া বেগমের সাথে দেখা করে আসে, আবার কিছু দিন পর জোর করে ফ্ল্যাটেও নিয়ে আসে। এইভাবেই অহনার দিনগুলো চলে যায়। স্যালারির বেশি অর্ধেক টাকা একটু একটু করে জমিয়েছে। নিজেই ছোট্ট একটা বিজনেস শুরু করবে। নিজের পায়ে দাঁড়াবে, এর মাধ্যমেই সকল কষ্টের, অপমান, যন্ত্রণার প্রতিরোধের শুরু হবে। তবে এখনো যথেষ্ট টাকা হাতে নেই। আজকে ক্লায়েন্টের সাথে ইম্পর্টেন্ট মিটিং আছে। তাই দ্রুত একটা ব্ল্যাক কালার বোরকা, নিকাব পরে তৈরি হয়ে নেয়। ফোন আর পার্স নিয়ে রিকশা ধরে অফিসে চলে আসে। আরশ, গুড, তুমি টাইমলি চলে এসেছো। আমাদের মিটিং একটা হোটেলে নেওয়া হয়েছে। আর আজকের প্রেজেন্টেশন তুমি করবে। আমাদের হাতে সময় কম, সো কুইকলি চলো। ওকে স্যার, চলুন। বাহিরে এসে আরশ গাড়ি বের করে। অহনা পিছনে বসতে গেলে আরশ বাধা দিয়ে সামনে বসতে বলে। অহনা সেই মোতাবেক ফ্রন্ট সিটে বসে পড়ে। আরশ গাড়ি ড্রাইভ করছে আর আর চোখে অহনার দিকে তাকাচ্ছে। অহনা এক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। গাড়ি নির্দিষ্ট হোটেলে পৌঁছে যায়। দুজনেই হোটেলের ভেতরে প্রবেশ করে। এখানে 3 জন বিজনেসম্যান আছে। আরশ তাদের সঙ্গে কুশল বিনিময় করছে, আর নিজের অ্যাসিস্ট্যান্ট অহনাকে পরিচয় করিয়ে দিচ্ছে। অহনার ওদের সামনে থাকতে অস্বস্তি বোধ হয়। তাই একটু দূরে এসে দাঁড়ায়। 3 জন বিজনেসম্যানের মধ্যে একজনের অ্যাসিস্ট্যান্ট নাম ছোঁয়া অহনার কাছে এসে অপমানের সুরে বলে, কি খ্যাত মার্কা মেয়ে রে বাবা! প্রেজেন্টেশন দিতে এসেছে বোরকা পরে। আমি ভাবছি এই মেয়ে এত বড় কোম্পানিতে অ্যাসিস্ট্যান্টের চাকরিটা পেল কিভাবে। বাকি 2টা মেয়ে অ্যাসিস্ট্যান্টও ছোঁয়ার কথায় তাল মেলায়। অহনা ওদের কথায় পাত্তা দেয় না। ছোট ছোট ড্রেস পরে অন্যকে শরীর দেখানো যদি স্মার্টনেস হয়, তাহলে ওইরকম শার্টের দরকার নেই মনে মনে। আচ্ছা, কোথাও আবার তুই উপরে ফিটফাট নিজের বসের সামনে সদরঘাট নয়তো। মুখ সামলে কথা বলুন। নিজের সীমা অতিক্রম করবেন না, অহনা অগ্নি চোখে তাকিয়ে রাগী কণ্ঠে বলে ওঠে। এই দেখেছিস এর দেমাগ কত? তোর মধ্যে এত তেজ। কি করবি রে? তোদের মতো মেয়েদের ভালো করে চেনা আছে, বোরকার তোলে যত শয়তানি, বলেই ছোঁয়া মুখ বাঁকিয়ে হাসে। অহনার রাগে শরীর থরথর করে কাঁপছে। কিন্তু এই মনুষ্যত্বহীন মানসিকতার মানুষের সাথে কথা বলার চেয়ে চুপ থাকায় শ্রেয়। বইয়ের পাতায়ও লেখা আছে, বিবেকহীন মানুষ পশুর সমান। মানুষকে তো তাও বোঝানো যায়, কিন্তু পশুকে তো আর বোঝানো যায় না। অহনা চুপচাপ সেই স্থান প্রস্থান করে। মেয়েগুলো অহনাকে নিয়ে ভীতু বলে ঠাট্টা করে। বিদ্রূপের ন্যায় জোরে জোরে হাসতে থাকে। অহনা এক পা করে এগোতে থাকে আর মনে মনে হাসে। আল্লাহ তায়ালা পাপীদের পরকালে তো অবশ্যই শাস্তি প্রদান করবে, তার আগে দুনিয়াতেও কষ্ট ভোগ করাবে। অহনা, তুমি এখানে কি করছো? ভেতরে চলো, প্রেজেন্টেশনের সময় হয়েছে। পিছনে আরশের স্বাভাবিক কণ্ঠস্বর শুনে অহনা দ্রুত ঘুরে দাঁড়ায়। হ্যাঁ, অবশ্যই। চলুন। অহনা একটানা 30 মিনিট প্রেজেন্টেশন দেয়। চোখ কোনোর ভয় নেই, পুরো আত্মবিশ্বাসের সাথে পুরো সময় জুড়ে সুন্দরভাবে উপস্থাপনা করে। কথার মাঝে মাঝে ইংলিশের ব্যবহার, ছোট একটা স্টিকের সাহায্যে বড় স্ক্রিনে হাত ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কনফিডেন্সের সাথে প্রজেক্টটা সুন্দরভাবে বুঝিয়ে দেয়। কাজ শেষে অহনা খুলে রাখা নিকাব আবার বেঁধে নিয়ে সরে আসে। প্রেজেন্টেশন শেষে সবাই ইমপ্রেস হয়ে হাততালি দেয়। আরশ বাদেট এখানকার সবাই অহনার প্রেজেন্টেশনে অবাক হয়। অহনাকে দেখে সবার যে ক্যারেক্টারের মনে হয়েছিল, ভোলা ভালা
কিন্তু এখন সবাই তার বিপরীত মন্তব্য পোষণ করছে। ছোঁয়া অবাক হয়। মেয়েটাকে কি ভেবেছিল আর এখন অন্য রূপের দেখাচ্ছে। এখন ভয় পাচ্ছে ওর না আবার 12টা বাজায়। মি আরশ চৌধুরী, আপনার অ্যাসিস্ট্যান্ট অসাধারণ প্রেজেন্টেশন দিয়েছে। কি কনফিডেন্স, ওয়াও! আমার লাইফের বেস্ট প্রেজেন্টেশনগুলোর মধ্যে আজকের একটা। সো আমরা এই ডিলে রাজি। এই টেন্ডারটা আপনাকেই দেয়া হলো, আপনি কাজ শুরু করতে পারেন। আরশ সবার সাথে হ্যান্ডশেক করে হাসি মুখে বলে, থ্যাংক ইউ, ওয়েলকাম। সো, লেটস গো, এই খুশিতে পার্টি করা যাক। ইয়েস, অফকোর্স। সবাই পার্টিতে মেতে ওঠে। অহনা বেশ অনেকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। এখানে ভালো লাগছে না, কিন্তু উপায় নেই, এখানে থাকতেই হবে। কেউ ড্রিঙ্কস পান করছে, কেউ কোনো বিষয় নিয়ে আলোচনা করছে। আরশ অহনার কাছে এসে বলে, আমি জানি তোমার এখানে থাকতে অস্বস্তি হচ্ছে। একদম ভালো লাগছে না। তুমি গিয়ে গাড়িতে বসো, আমি জাস্ট কিছু সময়ের মাঝেই চলে আসছি। ধন্যবাদ স্যার। অহনা খুশি হয়ে বলেই ততক্ষণাৎ বেরিয়ে পড়ে। অহনার চোখে হাসির ঝলক, আরশের হৃদয়ে শান্ত বাতাস বয়ে যায়। মাথা চুলকাতে চুলকাতে হেসে ফেলে। কিছু একটা মনে হতেই গম্ভীর মুখে ভেতরে চলে যায়। আরশ তো আপনারা পার্টি এনজয় করুন। কোনো কিছু লাগলে ওয়েটারদের বলবেন, ওনারা আপনাদের সকল দিক দেখবে। আমি একটু ব্যস্ত তাই যেতে হচ্ছে। ওকে, নো প্রবলেম। মি চৌধুরী। ওকে। মি শিকদার, আপনার সাথে একটু পার্সোনাল কথা বলতে চাই। মি শিকদার সাইটে চলে আসতেই আরশ কিছু কথা বলে আর একটা ভিডিও দেখিয়ে বেরিয়ে যায়। বের হওয়ার আগে ছোঁয়ার দিকে তাকিয়ে ডেভিল হাসি দেয়। যেন এই হাসিতে গভীর কথা লুকিয়ে আছে। অহনা প্রায় আধ ঘন্টা ধরে আরশের জন্য অপেক্ষা করছে। কিন্তু আরশের আসার কোনো নাম নেই। অবশেষে বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে পড়ে। আরে নামলে কেন, কুইক উঠে পড়ো। অহনা মনে মনে হাজারটা গালি দিয়ে আবার গাড়িতে উঠে পড়ে। জাস্ট কিছু সময়ও যে আধ ঘন্টা হতে পারে জানতামও না, মনে মনে আওড়ায়। কিছু সময় পর গাড়ি একটা বিলাসবহুল হোটেলের সামনে এসে থামে। অহনা অবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে কোনো কাজ আছে? তা তো জানতাম না। এখানে কোনো কাজ থাকলে তবেই তো জানবে। তাহলে এখানে গাড়ি ব্রেক করলেন কেন? আরশ বিরক্ত হয়ে বলে, বড্ড বেশি তুমি বকবক করো। আমার খিদে পেয়েছে। আর খাওয়ার জন্যই তো মানুষ হোটেলে আসে। কিন্তু আপনার যদি খিদেই পেয়ে থাকে তাহলে তো ওখানেই পার্টিতে কিছু খেয়ে নিতে পারতেন। 500 লাখ কপাল আমার। এ তো দেখছি বেশিই শেয়ানা। কই একটু দুজনে একসাথে বসে, দিল ঠান্ডা করে, নিজের প্রেয়সীকে দেখব আর খাবো। কিন্তু তা তো মনে হয় এই মেয়ে 7 সমুদ্রের জলে ভেসে দেবে দেখছি, আরশ মনে মনে বলে। এত এত মানুষের মধ্যে কি শান্তিতে খাওয়া যায়? আমি তো মন ভরে, শান্তিতে খাবো। তাই এই হোটেল চুজ করেছি। ওহহ, আচ্ছা। তো ঠিক আছে, আপনি গিয়ে খেয়ে আসুন, আমি এখানেই অপেক্ষা করছি। হায় মাবুদ, এই মেয়েকে তুমি কোন মাটিতে তৈরি করেছ? আরশ মনে মনে দুঃখ নিয়ে বলে। আমি খাবো আর তুমি এখানে বসে থাকবে, ছ্যাঃ। আমাকে কি তোমার কিপটা মনে হয়? তোমার কি মনে হয় তোমার খাবারের বিল পে করতে আমার কষ্ট হবে? আরে স্যার, আমি সেটা বলতে। বেশি কথা না বলে ফাস্ট চলে আসো। দিস মাই অর্ডার। বলেই আরশ গাড়ি থেকে নেমে যায়। আরশের কথায় অহনা অবাক। কারণ এত দিনে কখনো আরশকে এভাবে কখনো কথা বলে দেখেনি। সব সময় গম্ভীর ভাব বজায় রেখে চলত। এসব নিয়ে আর না ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বাহিরে বেরিয়ে আসে। প্রায় 1 ঘন্টা ধরে আরশ খেয়েই চলেছে। অহনা বেশ বিরক্ত হচ্ছে। অহনার খেতে খেতে পেট ভরে গেছে আরও 40 মিনিট আগে। কিন্তু এই আরশের যেন খাওয়াই ফুরোচ্ছে না। খাচ্ছে তো ঠিক আছে, তাও আবার কচ্ছপের গতিতে। আরশ অহনার বশ না হয়ে, অহনা যদি আরশের বশ হতো, তাহলে এতক্ষণে হয়তো নারী নক্ষত্র সাফ করে দিত। অহনা রাগে ফুঁসছে আর ক্ষিপ্ত দৃষ্টিতে আরশের দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না, একটা মানুষের খেতে কতক্ষণ সময় লাগে, অদ্ভুত পুরুষ মানুষ। বাই এনি চান্স? অহনা, তুমি কি আমার উপর রাগ করছো?
অহনা হাসার চেষ্টা করে বলে, না স্যার, একদমই না। ওহহ, তাহলে তো ঠিকই আছে, বলেই আরুষ মনে মনে কুটিল হাসে। সে ভালো করেই জানে অহনা বেশ রেগে গেছে। আপনার মাথা মুন্ডু ঠিক আছে, চোখ ঘুরিয়ে বিরক্তির সাথে মনে মনে বলে। এরপর কেটে গেছে 3টা বছর। এই 3 বছরে অনেক কিছুই বদলে গেছে। বদলে গেছে সময়, বদলে গেছে অহনা, চারপাশের পরিবেশ। অহনা এখন অনেক বড় কোম্পানির মালিক। দ্য গ্রেট এস আর এই কোম্পানি, যেটা 3 বছর আগে গঠন করা হয়েছে। এই কোম্পানিকে দাঁড় করাতে অহনার প্রায় 2 বছর সময় লাগে। আর টপ কোম্পানিতে আসতে সময় লাগে মাত্র 4 থেকে 5 মাস। 3 বছর আগে অহনা সেই দিন পার্টি থেকে ফিরে বাড়িতে যায়। সেদিন রাতে আর চোখে ঘুম ধরা দেয় না, শুধু বারবার সকালের মেয়েগুলোর কথা মনে হয়, মনে পড়ে ওদের করা অপমানগুলো। সেই দিন থেকেই শুরু করে বিজনেস প্ল্যানিং। যা টাকা হাতে ছিল তাই দিয়েই 2 মাসের মধ্যে কোম্পানি খোলার সকল ব্যবস্থা করে। তবে সমস্যা একটাই ছিল, বিজনেস দাঁড় করাতে হলে কোনো বড় কোম্পানির সাপোর্ট লাগবে, ইনভেস্ট লাগবে। যা অহনাকে একেবারে ডিপ্রেশনে ফেলে দিয়েছিল। অনেক চেষ্টার পর একজনকে পায়, তিনিই প্রথম অহনার কোম্পানিতে ইনভেস্ট করে। আর সেখান থেকেই শুরু হয় অহনার নতুন পথ। একসাথে আরশের কোম্পানিতে কাজ করেছে, পাশাপাশি নিজের কোম্পানির কাজ চালিয়ে গেছে। 4 মাস পর কোম্পানিতে ব্যস্ততা বেড়ে যায়, তাই আরশের কোম্পানিতে কাজ বাদ দিয়ে নিজের কোম্পানিতে পূর্ণ মনোযোগ দেয়। প্রথম যে ইনভেস্টর ইনভেস্ট করেছিলেন তাকে অহনা চেনে না। আজও তার মুখ দেখেনি। তাকে অনেক চেষ্টার পরও দেখতে পায়নি। অহনার কাছে তাকে অদৃশ্য মনে হয়, যে কখনো ধরা দেয় না। তবে মাঝে মাঝে মেসেজে কথা বলে। সফলতা শব্দটা সহজ মনে হলেও তা পাওয়া সহজ নয়। এর পেছনে থাকে অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, সাধনা। যা অহনার ক্ষেত্রেও বিপরীত হয়নি। অনেক মানুষের বিষাক্ত কথা, কঠিন আঘাত অহনাকে পাথরে পরিণত করেছে, লক্ষ্যে পৌঁছাতে উদ্বুদ্ধ করেছে। হয়তো আজ অহনা অনেক বিলাসবহুল জীবন পেয়েছে, তবে প্রকৃত সুখ তো টাকা পয়সায় নিহত থাকে না, একাকিত্ব জীবনে কোনো সুখ থাকে না। থাকে চকচকে গাড়ি, ইট পাথরের তৈরি বিশাল ভবন, ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। আপন মানুষগুলোই যদি কাছে না থাকে, পাশে না থাকে, তাহলে এগুলোর কোনোটাই সুখ দিতে পারবে না। তবে এই সমাজে একা বেঁচে থাকতে হলে টাকা পয়সা অত্যন্ত দরকার। আরশ চৌধুরীর কোম্পানির সাথে অহনার কোম্পানির অনেক আগেই ডিল হয়। এখন তারা পার্টনার, তবে দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। অহনা বাংলাদেশের টপ বিজনেসওম্যান হলেও আজ অবধি কখনো ক্যামেরার সামনে আসেনি। তবে মিডিয়া লিমিটেড কোম্পানিগুলো থেকে অনেক অনুরোধের করাই ইন্টারভিউ দিতে রাজি হয়েছে। আজকেই সেই ইন্টারভিউ দিতে হবে। কিন্তু তার আগে আজকে একটা কোম্পানির সাথে মিটিং আছে, যেটা অহনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। থাইগ্লাসের উপর থেকে পর্দা সরায়। সাথে সাথেই সোনালি রোদ ঝলমল করে ওঠে। সকালের স্নিগ্ধ বাতাস অহনার শরীর ছুঁয়ে যায়। বাহিরের বাগানের দিকে তাকিয়ে মিষ্টি হেসে কফির মগে চুমুক দেয়। কফি শেষ করে, হোয়াইট কালার লম্বা রাউন্ড জামা পরে নে। আজ আর হিজাব পরে না, মাঝে মাঝে সাদা স্টোন বসানো ওড়নাটা মাথায় দিয়ে সুন্দরভাবে সেট করে নেয়। মুখে কোনো রকম সাজ নেই, শুধু হালকা ক্রিম লাগায়, ডান হাতে হিরে বসানো ব্র্যান্ডের একটা ঘড়ি পরে নেয়, মুখে মাস্ক, আলমারি থেকে বেছে বেছে একটা হাত ব্যাগ নেয়। হোয়াইট কালার এক্সপেন্সিভ এক জোড়া জুতো পরে নেয়। অবশেষে ড্রেসিং টেবিলের উপর থেকে ফোন নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই সুফিয়া বেগম কাছে এসে জড়িয়ে ধরে। অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু তোমাকে বেশিই সুন্দর লাগছে। ও তাই নাকি খালা? অহনা মিষ্টি হেসে বলে। হুম। আমি নিজের হাতে তোর জন্য খাবার বানিয়েছি, খেতে বসো। খালা তুমি কেন কষ্ট করে রান্না করেছ? মেয়েদের বলে দিলেই যা চাও তাই রান্না করে দিত। আরে পাগলি, আমি কি রান্না করতে পারি না নাকি? আমার ইচ্ছে হলো তাই তো তোর জন্য রান্না করলাম। আচ্ছা ঠিক আছে খাচ্ছি, বলেই চেয়ার টেনে বসে পড়ে।
এবার খাবার দাও। সুফিয়া বেগম কাছে গিয়ে যত্ন নিয়ে খাবার বেয়ে দেয়। খালা, এবার কিন্তু তুমি আমার সাথে পুরো 1 সপ্তাহ থাকবে, আমার তোমাকে ছাড়া থাকতে ভালো লাগে না। ওরে পাগলি, ঠিক আছে, থাকবো। অহনা দ্রুত খাওয়া শেষ করে বেরিয়ে আসে। গাড়িতে বসে ড্রাইভারকে দ্রুত অফিসে নিয়ে যেতে বলে। ফোন স্ক্রোল করতে করতে হঠাৎ দিয়ে সেভকৃত নাম্বার থেকে আসসালামু আলাইকুম মেসেজ আসে, যেটা সেই অদৃশ্য ইনভেস্টরের। অহনা, ওয়ালাইকুমুস সালাম। কেমন আছেন? হঠাৎ অনেক দিন পর। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো আমাকে দেখতে চেয়েছিলেন, তাই না? আপনি কি সেই ইচ্ছাটা এখনো পছন্দ করেন? অহনা উত্তেজিত হয়ে দ্রুত অ্যান্সার দেয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি আপনাকে দেখতে চাই। ইনফ্যাক্ট, পারলে এখনই দেখতে চাই। আপনি জানেন না আমার কত বড় উপকার করেছিলেন সেই সময়। আমি আপনার কাছে এখনো অনেক ঋণী। ওকে, তাহলে আজকেই দেখা করা যাক। ওহহ, সরি, আজকে তো আমি ব্যস্ত থাকব। তবে কাল সকাল 10টায় দেখা করতে পারি। ঠিক আছে, আমি আপনার অফিসের সামনের কফি শপে আসব। ওকে। গাড়ি অফিসে পৌঁছে যায়। অহনা অফিসের ভেতরে প্রবেশ করে সোজা ক্যাবিনে চলে যায়। চেয়ারে বসতেই দরজায় কেউ নক করে। ম্যাডাম, আসবো? হ্যাঁ, আসো। কফি অর্ডার করে দেব? না, লাগবে না। ম্যাডাম, মিটিংয়ের জন্য ক্লায়েন্ট অপেক্ষা করছে। হ্যাঁ, আমি সিসিটিভি ফুটেজ তা দেখতে পাচ্ছি। তুমি যাও, আমি 5 মিনিটেই যাচ্ছি। ম্যানেজার চলে যেতেই অহনা ফুটেজের একজন ব্যক্তির দিকে গভীর চোখে তাকায়, যেন কোনো অঙ্ক মেলানোর চেষ্টা করছে। কিছু মনে পড়তেই অহনার কণ্ঠে ব্যথাতুর হাসি ছেয়ে যায়। আর কত অপেক্ষা করাবে আপনাদের ম্যাডাম? 1 ঘন্টা ধরে ওয়েট করছি, কিন্তু উনি এখনো আসছেন না। উনি আদৌ কি আসবেন? আহাদ রাগী কণ্ঠে বলে। আপনার কোম্পানির যা অবস্থা, তাই তেজ দেখানোটা আপনাকে ঠিক মানায় না, ম্যানেজার ঠান্ডা গলায় জবাব দেয়। আর ওয়েট করতে হবে না, আমি আহাদ মির্জা, বলেই অহনা মিটিং রুমে এন্ট্রি নেয়। নিজের জন্য বরাদ্দ রাখা চেয়ারে বসে পড়ে। চোখ থেকে সানগ্লাস আর মাস্ক খুলে। তো আপনারা বসুন, মিটিং শুরু করা যাক। অহনার ফেস দেখে আহাদের খুব চেনা চেনা মনে হয়। মস্তিষ্কে চাপ পড়তেই অবিশ্বাস্য চোখে অহনার দিকে তাকায়। 3.5 বছর আগের অহনা আর আজকের অহনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। টান লাগা, অসংখ্য দাগে বিস্তৃত স্ক্রিন এখন ফর্সা চকচকে। বয়স বাড়লেও আগের সেই সৌন্দর্য কয়েক গুণ ফুটে উঠেছে। পোশাকে আভিজাত্যের ছোঁয়া। আহাদ কোনো মূল্যেই বিশ্বাস করতে পারছে না এটা অহনা। বিশ্বাস করতে পারছে না এত বড় এসআরই কোম্পানির মালিক। একসাথে এত কিছু নিয়ে ভাবায় আহাদের মাথা চক্কর দিয়ে ওঠে। মিস্টার আহাদ মির্জা, কোনো সমস্যা? সমস্যা থাকলে বলতে পারেন, অহনা নির্বিঘ্নে বলে। নো, কোনো সমস্যা নেই। আহাদ চেয়ারে বসে পড়ে, অহনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে সবকিছু মেলানোর চেষ্টা করছে। আপনার কোম্পানির অবস্থান এতটাই বিপন্নতায় আছে যে আপনার কোম্পানির সাথে যুক্ত হলে আমার লসের সম্ভাবনা 90%। কিন্তু আমার তবুও আপনার কোম্পানির সাথে যুক্ত হতে সমস্যা নেই। বিকজ মানুষ তো মানুষের উপকারের জন্য। আপনার কোনো মতামত থাকলে এখন জানাতে পারেন। আহাদ হঠাৎই চেয়ার ছেড়ে ওঠে, অহনার সামনে এসে অহনার হাত ধরে অসহায় কণ্ঠে বলে ওঠে। সরি অহনা, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছিলাম। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। অহনা হাত ঝটকা মেরে চেয়ার ছেড়ে একটু পিছিয়ে গর্জে বলে ওঠে। আর ইউ ক্রেজি মিস্টার আহাদ? আপনার মাথা ঠিক আছে? এসব উল্টা পাল্টা কথা বলার জন্য আপনি আমাকে চুজ করেছেন? আমার সময় নষ্ট করার জন্য কিন্তু আপনাকে শাস্তি দিতে বাধ্য হব। তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। তবে প্লিজ আমাকে অন্তত না চেনার ভান করো না, এতে আমার অনেক কষ্ট হবে। এত বছরে আমি হাড়ে হাড়ে বুঝতে পেরেছি, তোমার উপর করা অন্যায় অবিচার। তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, তবে খুঁজে পেতে ব্যর্থ হয়েছি। আজ তুমি অপ্রত্যাশিতভাবে আমার সামনে দাঁড়িয়ে। আমাকে কি মাফ করা যায় না অহনা?
অহনা ম্যানেজারের দিকে তাকিয়ে হাতে ইশারা করে। আপনারা সবাই বাহিরে চলুন। ম্যাডাম আপনাদের সাথে পরে কথা বলবে। ম্যানেজার সহ বাকি সবাই বাহিরে চলে যায়। অহনা চেয়ারে বসে পড়ে, মুখে স্পষ্ট কঠিন ভাব ফুটে উঠেছে। একটা সময় আমি তোমার জীবনকে দুর্বিষহ করে দিয়েছিলাম। দেখো না আজ আমি নিজেই দুর্বিষহ জীবন পার করছি। ব্লাড ক্যান্সারে বিধ্বস্ত হচ্ছে আমার জীবন, ক্ষয়ে আসছে প্রতিটি নিঃশ্বাস। হয়তো বেশি দিন বাঁচব না। তুমি যদি ক্ষমা না করো তাহলে মরে গিয়েও এই পাপ থেকে মুক্তি পাব না। আহাদ নরম কণ্ঠে শুধায়। আই নো মিস্টার আহাদ মির্জা। আপনি মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আপনার কি মনে হয় আমার কোম্পানির লস মেনে আপনার কোম্পানির সাথে যুক্ত এমনি হতে চেয়েছি? আপনি আমাকে দয়া না করলেও আমি আপনাকে দয়া করলাম। রুট কণ্ঠে আহাদের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলে। কিছু সময় নীরবতার পর অহনা নরম সুরে বলে। কি হবে এত টাকা দিয়ে যদি না মানুষের উপকারেই আসে? আমার এই সামান্য উপকারে হয়তো আপনার পরিবার একটা সুন্দর জীবন পাবে। আপনার অনুপস্থিতিতেও কোনো কষ্ট ভোগ করতে হবে না। আহাদ মুখ দিয়ে আর একটা শব্দও উচ্চারণ করতে পারে না। অপরাধ বোধ তার কণ্ঠ চেপে ধরেছে। শুধু বারংবার অনুতপ্তের নিঃশ্বাস ফেলতে থাকে। অপরাধে নিচু হওয়া চোখ দুটো অহনার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। চাইলে আমি আপনার থেকে প্রতিশোধ নিতে পারতাম, তবে আমি তা করব না। আমার বিবেক, অন্তরাত্মা তা সায় দেয় না। আপনি ভালো থাকুন, আপনার সন্তান ভালো থাকুন, আপনার পুরো পরিবার ভালো থাকুক পুরো পৃথিবী। বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে। ডিল কনফার্ম, আপনি এখন আসতে পারেন, উল্টো ঘুরে বলে। অহনা তুমি এখানে? আর আমি সারা অফিসে তোমায় খুঁজেছি। আর ফোনেও তোমাকে পাচ্ছি না। আচমকা কারো গলা শুনে অহনা চমকে গিয়ে দরজার দিকে তাকায়। আহাদ দরজায় দাঁড়ানো অপরিচিত পুরুষটির দিকে তাকায়, অহনার দিকে একবার তাকিয়ে বাহিরে বেরিয়ে যায়। আরশ অবাক চোখে আহাদের দিকে তাকিয়ে ভেতরে প্রবেশ করে। উনি কে ছিলেন? আরশ। অহনা স্বাভাবিক স্বরে জবাব দেয়। ক্লায়েন্ট। তোমাকে কতবার মেসেজ করলাম, ফোন করলাম, তুমি আমার ফোন কেন ধরছিলে না? অহনা টেবিল থেকে ফোন আর পার্স নিয়ে বলে। আমি মিটিংয়ে ব্যস্ত ছিলাম তাই। বলেই রুম থেকে বেরিয়ে যায়। আরশ অহনার পেছনে ছুটতে ছুটতে বলে। আরে দাঁড়াও। এত জোরে কোথায় যাচ্ছ? অহনা সোজা কেবিনে চলে আসে। কি বলবেন বলেন? চেয়ার টেনে বসতে বসতে বলে। আরশ অহনার সামনের চেয়ারে বসে। বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু তা চাইলেও বলতে পারি না। কি বলার আছে বলে ফেলেন। অহনা কাউকে কল করে 2 কাপ কফি অর্ডার করে। আপাতত কিছুই বলার ইচ্ছে করছে না। তবে আর যাই হোক, তুমি কিন্তু অনেক ট্যালেন্টেড। তা না হলে আমার অ্যাসিস্ট্যান্ট থেকে এক ঝটকায় আমার পার্টনার হতে পারতে না। হেসে হেসে বলে। অহনা এবার আরশের দিকে তাকিয়ে হেসে বলে। এতে আমাকে অনেকে হেল্প করেছে। যেমন আপনি একজন। আর একজন আছে যে আমাকে সবথেকে বেশি সাহায্য করেছে। যাকে ছাড়া বলতে পারেন আমার আজ এখানে কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু আফসোস তিনি আমার অপরিচিতই থেকে গেল। ম্যাডাম আসবো? হুম আসো। কফি টেবিলে রেখে তুমি চলে যাও। আরশ কফি নিয়ে চুমুক দিয়ে বলে। মনে হচ্ছে তুমি তাকে দেখার খুবই ইচ্ছে পোষণ করছো। তা অবশ্যই। ও হ্যাঁ, কাল আমার সাথে সে দেখা করতে চেয়েছে। আপনি আমার সাথে আগামীকাল যাবেন। আরশ বিষম খেয়ে জোরে জোরে কাশতে শুরু করে। আস্তে আস্তে। কফি খেতে আবার বিষম পায়? সরি অহনা। আমি আগামীকাল তোমার সাথে যেতে পারবো না। একটা ইম্পর্টেন্ট কাজ আছে তো। ওহহ। তাহলে তো আমায় একাই যেতে হবে। বাই দা ওয়ে, তুমি কি আমার সঙ্গে মিডিয়া প্রেস কনফারেন্সে যাবে? হোয়াই নোট। চলো। আহাদ বাড়ির ভেতরে প্রবেশ করতেই চাতক পাখির মতো বসে থাকা শিলা বেগম এগিয়ে এসে অস্থির কণ্ঠে জিজ্ঞেস করে। বাবা কি হলো মিটিংয়ে? এবারও কি উনারা মুখ ঘুরিয়ে নিয়েছেন? মা শান্ত হও। এবার তারা মুখ ঘুরিয়ে নেয়নি, বরং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আবার আগের জায়গায় আমার কোম্পানিকে দাঁড় করাতে পারবো।
যিনি আমার কোম্পানির সাথে নিজের কোম্পানিকে যুক্ত করেছেন তিনিই সকল হেল্প করবেন। এটা তো অনেক ভালো খবর। আল্লাহ তার মঙ্গল করুক, যিনি তোকে এত বড় সাহায্য করল। এই দেশের টপ বিজনেসওম্যান এসআরএ কোম্পানির মালিক যিনি এতদিন ক্যামেরার সামনে আসেননি, মিসেস অহনা, তিনি আজ এই মুহূর্তে লাইভে আসছেন। টিভিতে চলা লাইভ নিউজ কানে ভেসে আসতেই শিলা বেগম, সানা, আহাদ টিভির দিকে তাকায়। তো মিসেস অহনা, আপনি কেন জনসম্মুখে আসতে চাইতেন না? পরিপাটি একটা রুমে সোফায় বসে আছে অহনা। পোশাকে আভিজাত্যের ছোঁয়া মিশে আছে। আমি পার্সোনালি ভাবেই জনসম্মুখে আসতে চাইনি। কখনো আমার এটা মনে হয়নি সবার সামনে নিজেকে ধরা দিতেই হবে। ব্যক্তিগতভাবেই জীবন কাটাতে চেয়েছিলাম, তবে জীবনে এমন পর্যায়ে আছি, এখন মনে হলো সবার সামনে আসাটা জরুরি। অহনা নির্বিঘ্নে জবাব দেয়। প্রত্যেকেরই জীবনে একটা গল্প থাকে। তো আপনার এই বিজনেস জগতে সফলতা পাওয়ার গল্পটা যদি শেয়ার করতেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষ এটা মানতে বাধ্য যে, কঠোর পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া অসম্ভব। আমার সফলতার পিছনে রয়েছে কিছু মানুষের অবদান, যারা আমাকে প্রতিনিয়ত সাহায্য করেছে সফলতার দ্বারে পৌঁছাতে। অহনা কনফিডেন্সের সাথে কথাগুলো উচ্চারণ করে। একটু সময় লাগলেও শিলা বেগম আর সানার অহনাকে চিনতে খুব একটা অসুবিধা হয় না। দুজনেই বিস্ময় শোক খাওয়ার মতো তাকিয়ে আছে। তবে আহাদ শান্ত হয়ে বসে আছে। সানা, আহাদ, এটা অহনা না? হুম। না না, এটা হতে পারে। ওই মেয়ে এত বড় কোম্পানির মালিক কিভাবে হতে পারে? মগের মুল্লুক নাকি? তুমি যা বিশ্বাস করতে চাইছো না, তাই সত্যি। শিলা বেগম, ওই অপয়া মেয়েটা কিভাবে এত বড় কোম্পানির মালিক হলো? আবার ওই কোম্পানির মালিককে খুন করে নিজেই সেই চেয়ারে বসে নিত। মা, উল্টা পাল্টা কথা বলো না তো। অহনা নিজ পরিশ্রমেই ওই জায়গায় অবস্থান করছে। আর কাকে অপয়া বলছো যে নিজের কোম্পানির লস করে আমাদের কোম্পানির সাহায্য করছে, তাকে? মানে? মানে খুব সহজ। এসআরএ কোম্পানির মালিক অহনার সাথেই আমার আজকে ডিল কনফার্ম হয়েছে। সেই আমাকে জেনে শুনে সাহায্য করছে, যাতে আমি মরে যাওয়ার পরও তোমরা ভালো থাকো। যে মেয়েটা তোমার, আমাদের ভালো চায়, এবার অন্তত তার একটু ভালো কামনা করো। আমার নিজের ভুলেই আমার জীবনের কত বড় মূল্যবান সম্পদটা হারিয়েছি, শেষের কথাটা মনে মনে আওড়ায়। শিলা বেগমের মুখ বদ্ধ হয়ে যায়। কোনো কথা না বলে নির্বিঘ্নে শুধু টিভিতে অহনার দিকে তাকিয়ে থাকে। রিমি হোস্টেলে বসে ফোনে এই লাইভ নিউজ দেখে খুশিতে চোখ দুটো চকচকে করে ওঠে। অহনার কথার স্টাইল, চেহারা সবকিছুই রিমিকে মুগ্ধ করছে। দরজায় কেউ এসে ঠক ঠক আওয়াজ করে, রিমি গিয়ে দরজা খুলে দেয়। এই খামটা আপনার নামে এসেছে, বলেই খামটা হাতে ধরিয়ে দেয়। রিমি খাম খুলে দেখে এসআরএ কোম্পানি থেকে অ্যাসিস্ট্যান্টের চাকরির অফার এসেছে। রিমি যেন আকাশ থেকে নিচে পড়ার মতো অবস্থা। সাথে একটা চিঠি। চিঠিটা খুলে পড়তে শুরু করে। রিমি, আমি জানি তুমি বাড়ি ছেড়ে এখন হোস্টেলে থাকছো। তোমার পড়াশোনা প্রায় শেষ। হয়তো আর কিছুদিন পর চাকরির চেষ্টা করবে। আমি যদি তোমাকে আমার কাছে রাখি তাহলে কি থাকবে? ইতি অহনা। নিচে একটা অ্যাড্রেস দিয়ে শেষ। রিমি খুশিতে আত্মহারা হয়ে বলে, ইয়েস ইয়েস ভাবি, অবশ্যই। অহনা কফি শপে বসে সেই ইনভেস্টরের জন্য অপেক্ষা করছে, কিন্তু আধ ঘন্টা পেরিয়ে গেছে, এখনো আসছেন না। মেসেজ দিয়েছে কিন্তু কোনো রিপ্লাই দেয়নি। মন মরা হয়ে কফি খাচ্ছে আর কিছু ভাবছে। দূর থেকে একজন ব্যক্তি অহনাকে আড়াল থেকে খেয়াল করছে। পরনে আকাশি কালার সেলোয়ার কামিজ, ওড়নাটা মাথায় দেওয়া আর উপরে জিন্সের জ্যাকেট। অহনাকে এই রূপে তার কাছে সবচেয়ে সুন্দরী বলে মনে হয়। ভেতরে যেতে সাহস পাচ্ছে না, তবে সাহস জুগিয়ে একটু একটু করে ভেতরে প্রবেশ করে। সোজা গিয়ে অহনার সামনে দাঁড়ায়। কেউ সামনে আসতেই অহনা মুখ তুলে তাকায়। পুরো ড্রেসআপ ব্ল্যাক প্যান্ট আর শুটে, মুখে মাস্ক পরা, চুলগুলো জেল দিয়ে সেট করা, চোখে সানগ্লাস। অহনার খুব চেনা চেনা মনে হতে থাকে এই ব্যক্তিটিকে। লোকটা চেয়ার টেনে অহনার সামনে বসে।
আপনি কি সেই যার জন্য আমি অপেক্ষা করছি? কোনো কথা না বলে সোজা চোখ থেকে সানগ্লাস খুলে, মুখ থেকে মাস্ক সরিয়ে অহনার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলে, হ্যাঁ, আমার জন্যই তুমি অপেক্ষা করছিলে। অহনা অবাক হয়ে আবালের মতো লোকটির দিকে তাকিয়ে আছে। আরশ আপনি? অবাক কণ্ঠে, হুম। এসবের মানেটা কি? আপনি তো এতদিন আমার সাথেই থাকতেন, সামনে থেকেও সাহায্য করতেন। তাহলে আড়ালে থাকার মানেটা কি? অহনা আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করতে চেয়েছি। কিন্তু তা শুধু একজন কোম্পানির সিইও হয়ে করতে পারতাম না। এজন্যই আমি আড়ালে থেকে তোমার প্রত্যেক প্রচেষ্টায় সহযোগিতা করেছি, যাতে তুমি সফল হতে পারো। আর আজ আমি সেই কাজে সক্ষমতা লাভ করেছি। তোমার কাছে আজ একটা নিজের কোম্পানি আছে। কিন্তু আপনি আমাকে কেন এত সাহায্য করলেন? আপনি তো আমার কেউ না। কে বলেছে তুমি আমার কেউ না? তুমি আমার লাইফে সবকিছু। আমার জীবনের সতেজ পৃথিবী, যে আবার ফিরে এসে এই জীবন্ত লাশকে সজীব করে তুলেছে। আবার তোমাকে নিয়ে স্বপ্ন দেখিয়েছে। আপনার কথাগুলোর ঠিক মানেটা আমি বুঝতে পারছি না। ক্লিয়ারলি বলবেন প্লিজ? আরশ একটা জোরে শ্বাস নিয়ে নরম সুরে বলতে শুরু করে। অহনা তোমার মনে আছে তুমি যখন কলেজে পড়তে তখন একটা ছেলে তোমাকে সবসময় ফলো করত? হুম মনে আছে। কিন্তু আপনি তা কিভাবে জানলেন? কারণ আমিই সেই ছেলে। অহনা চট করে আরশের দিকে তাকায়। সেই হেংলা পাতলা ছেলেটা যে আরশ তা অহনার বিশ্বাসই হচ্ছে না। সেই ছেলে আর আরশের মাঝে আকাশ পাতাল পার্থক্য। চিকন চাকন চেহারা আজ পরিপূর্ণ স্বাস্থ্যবান সুদর্শন যুবক। তোমাকে যেদিন প্রথম কলেজের গেটের সামনে দেখেছিলাম তোমার ওই মায়াবী চোখে সেদিনই আটকা পড়েছিলাম। আমি তখন সবে ভার্সিটি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিলাম, এইসব বিষয়ে তখন খুবই নার্ভাস ফিল হতো। তাই কখনো সাহস করে নিজের মনের কথা বলতে পারিনি। জানো অহনা আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম। এইভাবেই প্রতিদিন তোমাকে এক নজর দেখেই আমার দিন কাটত। কিন্তু হঠাৎই তুমি কলেজে আসা বন্ধ করে দাও। প্রতিদিন আমি চাতক পাখির মতো তোমার আসার পথে অপেক্ষা করতাম। 3 মাস পার হয় 4 মাস পার হয় কিন্তু তোমার দেখা আর মেলে না। অনেক কষ্টে খোঁজ নিয়ে জানতে পারি তোমার কিছু মাস আগেই বিয়ে হয়েছে, শেষের কথাটা রোদ কণ্ঠে থেমে থেমে বলে। কিছুক্ষণ নীরবতার পর আবার বলতে শুরু করে। আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম বলেই কেউ একজন তোমাকে পেয়েছিল। কিন্তু সে তো বোকা, তোমার মূল্যে ঠিক কতটা সে বুঝতে পারেনি। কেউ হাজার চেষ্টায় তোমাকে পেতে ব্যর্থ হলো আর কেউ তোমাকে চেষ্টা ছাড়াই পেয়ে ধিক্কার করল। হয়তো এতগুলো বছর আমি তোমাকে ছাড়া ছিলাম কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা এক চুলও কমেনি বরং দিনে দিনে হাজার গুণ বেড়েছে। তোমাকে দ্বিতীয়বার নিজের করে পাওয়ার সুযোগটা আমার কাছে আসমান হাতে পাওয়ার সমান। এই খুশির অনুভূতিটা আমি যদি কাউকে কলিজা বের করেও দেখাই তবুও সে সম্পূর্ণ অনুভব করতে পারবে না। আমি তোমাকে আমার লাইফে চাই অহনা। প্লিজ তুমি কি আমাকে তোমার হাতটা ধরার অধিকার দেবে? প্যান্টের পকেট থেকে একটা ছোট বক্স বের করে, বক্স ওপেন করতেই একটা রিং ঝলমল করে ওঠে। রিংটা অহনার সামনে ধরে বলে, উইল ইউ ম্যারি মি? তুমি কি আমাকে বিয়ে করবে? উত্তরের আশায় আরও অহনার মুখের পানে চেয়ে থাকে। অহনার ঠিক এই মুহূর্তে কি বলা উচিত, কি করা উচিত সেটা একেবারেই উপলব্ধি করতে পারছে না। এই পরিস্থিতিটা অহনাকে খুব অস্বস্তি দিচ্ছে। অহনা বক্সটা হাতে তুলে নিয়ে আবার আরশের হাতের মুঠোয় ফিরিয়ে দেয়। আমি বুঝতে পারছি আপনি আমাকে খুব ভালোবাসেন। তবে কি জানেন, মেয়েরা খুবই আবেগপ্রবণ। সহজেই দুঃখ ভুলতে পারে আবার একটুতেই আঘাত পায়। ভালো তো আমি তাকেও বেসেছিলাম কিন্তু বিনিময়ে পেয়েছি দিনের পর দিন আঘাত আর অবহেলা। আমার দুঃখগুলো আর আবেগের মাঝে সীমাবদ্ধ নেই, সকল কষ্ট কঠিন পাথরে পরিণত হয়েছে। হৃদয়ের সকল অনুভূতি মরে গেছে। আমার আপন মানুষগুলো দূরে চলে গেছে। এখন কাউকে আপন করে নিতে বড্ড ভয় সে যদি আমাকে দূরে ঠেলে চলে যায়। আমি তো বেঁচে আছি কিন্তু আমার আত্মা অনেক আগেই মরে গেছে। এই রঙিন পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছা অনেক আগেই হারিয়ে গেছে। আবেগীয় কণ্ঠে বলে।
আই এম সরি। আমি আপনার এই প্রস্তাবে রাজি হতে পারলাম না। আপনাকে আমার খুব ভালো বন্ধু মনে করি, যে এখন সবসময় আমার পাশে থাকে। আচ্ছা বন্ধু হয়ে কি আপনি আর আমার পাশে থাকবেন না? কাপা কাপা গলায় শুধায়। বলেই আর এক মুহূর্তও দেরি করে না, ওঠে চলে যায়। আরশ চিৎকার দিয়ে বলে ওঠে, আমি সারা জীবন তোমার বন্ধু থাকবো অহনা, তুমি সবসময় আমাকে তোমার পাশে পাবে। অহনা কথাগুলো শুনতে পায় তবে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের মতো চলে যায়। তোমার মন আমি জিতাই ছাড়ব। মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আমি নিজের করে নেওয়ার যুদ্ধ লড়তেই থাকব। একবার ব্যর্থ হয়েছি তাতে কি হয়েছে? কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। আরশ মুচকি হেসে নিজেই নিজেকে বলে। অহনা কেবিনে মন মরা হয়ে বসে আছে। মাথায় শুধু আরশের কথাই ঘুরপাক খাচ্ছে। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হলে সেদিকে তাকাতেই খুশিতে ঠোঁট প্রসারিত হয়। আমি কি আসতে পারবো? রিমি হেসে বলে। হুম, অবশ্যই। রিমি ভেতরে প্রবেশ করে। ভেবেছিল অহনার সাথে রাগ করে কথাই বলবে না, কিন্তু এখন খুশিতে হাসি কন্ট্রোল করতে পারছে না। খুশিতে গদগদ হয়ে অহনাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ ভালো। মন খারাপের সুরে বলে, তুমি আমাকে আর ভাবি ডাকবে না, শুধু অহনা বলে ডাকবে? আচ্ছা ঠিক আছে। ম্যাডাম ডাকলে কেমন হয়? একদম পারফেক্ট। বলেই দুজন হেসে ওঠে। রাত 10টা। অহনা অফিসের কাজ শেষ করে ল্যাপটপ বন্ধ করে বিছানায় গা এলিয়ে দেয়। ফোনে কল আসার শব্দ হলে বিরক্তিতে ফোন হাতড়ে খুঁজে বের করে। সামনে আরশ নামটা জলজল করে ভেসে উঠেছে, কিন্তু ফোন রিসিভ না করে সাইটে রেখে দেয়। 4বার রিং হয় তবুও কল রিসিভ করে না। কিছু সময় পর মেসেজ আসার শব্দ হয়, ফোন হাতে তুলে নিয়ে দেখে। অহনা আমি জানি তুমি ঘুমাওনি। তুমিই তো বলেছিলে আমাকে ভালো বন্ধু মনে করো। তাহলে প্লিজ কল রিসিভ করো। আবার কল আসতেই অহনা ফোন রিসিভ করে নেয়। আরশ বকবক করছে আর অহনা শুধু হাউর দিচ্ছে। ঘুমে বেচারি আর জেগে থাকতে পারছে না। ফোন কানের কাছে রেখেই ঘুমের দেশে পাড়ি জমায়। এপাশ থেকে আরশ অহনার কোনো আওয়াজ না পেয়ে কল কেটে দেয়। কারণ সে বুঝতে পেরেছে অহনা ঘুমিয়ে পড়েছে। অহনা ব্যস্ত চোখে ল্যাপটপে কাজ করছে। এমন সময় কারো আওয়াজ শুনতে পায়। ম্যাডাম আসবো? অহনা না দেখেই ব্যস্ত গলায় বলে। হ্যাঁ আসুন। আরশ অহনার সামনে চেয়ার টেনে বসে। অহনা একবার চোখ ঘুরিয়ে দেখে আবার কাজে মনোযোগ দেয়। অহনা, হুম বলুন। অহনা বলুন। অহনা অহনা এবার বিরক্তি নিয়ে আরশের দিকে তাকায়। সমস্যাটা কি আপনার? কোনো সমস্যা নেই। ওই শুধু একটা জিনিস দিতে আসলাম। কি সেটা? আচ্ছা তোমার হাতটা সামনে রাখো তোট। কেন? আরে রাখোই না। অহনা হাত সামনে রাখতেই আরশ দুটো তাজা গোলাপ ফুল হাতে রেখেই ততক্ষণাৎ রুম থেকে বেরিয়ে যায়। অহনা কিছু বলতে চেয়েও আর বলতে পারে না। গোলাপ দুটো সাথে একটা কাগজ দেখতে পায়। কাগজটা হাতে নিয়ে ভাঁজ খোলে। তোমার মন একদিন আমি জিতাই ছাড়ব। লাভ ইউ মাই কুইন, লাভ ইউ মাই কুইন। নিজের অজান্তেই অহনার ঠোঁটে মিষ্টি হাসি ফুটে ওঠে। আরশ ল্যাপটপে অফিসের ইম্পর্টেন্ট প্রজেক্টে কাজ করার চেষ্টা করছে, তবে কাজে একটুও মনোযোগ দিতে পারছে না। শুধু বারবার অহনা ভাবনায় আসছে, ভাবনারা তাকে নিয়ে ভাবতে বাধ্য করছে। হঠাৎ ফোন কর্কশ শব্দে বেজে ওঠে। আরশের বেজায় মেজাজ খারাপ হয়ে যায়। অহনা কল করছে দেখেই আরশের হৃদয়ে খুশির জোয়ার ভেসে ওঠে। কল রিসিভ করতেই অপর পাশ থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে। হ্যালো। এই ফোনের মালিক গাড়ি অ্যাক্সিডেন্টে করেছে। আরশের কলিজা ধক করে ওঠে। আপনার নাম্বারটা কল লিস্টের প্রথমে ছিল তাই কল করে জানালাম। উনার আর ড্রিভারের সিরিয়াস কন্ডিশন, তাই এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। একটানা কথাগুলো বলেই হাসপাতালের ঠিকানা বলে দ্রুত কল কাট করে। ফোনটা হাত থেকে ঠাস করে নিচে পড়ে যায়। মাথা চক্কর দিয়ে পড়তে নিলেই তাওহিদ এসে ঝাপটে ধরে। স্যার আপনার কি হয়েছে?
আপনাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন? তাওহিদের কোনো কথায় পাত্তা না দিয়ে দৌড়ে অফিস থেকে বের হয়। পার্কিং লট থেকে গাড়ি বের করে ফুল স্পিডে চালাতে শুরু করে। কয়েক মিনিটের মাঝেই গাড়ি সেই কাঙ্ক্ষিত হসপিটালে পৌঁছে যায়। আর দ্রুত গাড়ি থেকে নেমে সামনে এগোনোর জন্য পা বাড়াতেই অ্যাম্বুলেন্সের শব্দ শুনে পেছনে তাকায়। অহনার রক্তাক্ত শরীর দেখে ভয়ে আরশের শরীর থরথর করে কাঁপতে শুরু করে। হাত পা যেন এখন অবশ হয়ে আসছে। তবুও কোনো রকমে দৌড়ে অহনার কাছে চলে যায়। অহনা ঢুলু ঢুলু চোখে আরশকে দেখে ফুটবল কণ্ঠে শুধায়, আরশ, 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 আপনাকে আমি ভালোবাসি কিনা জানি না, কিন্তু আমি আপনার প্রতি একটা টান অনুভব করতে পারি, একটা অদ্ভুত সূক্ষ্ম মায়া কাজ করে। হয়তো এটা আপনার প্রতি আমার অনন্ত মায়া, যে মায়া আমার আত্মায় গেঁথে গেছে। না চাইতেও আমার হৃদয়ের অংশ হয়েছেন আপনি। অহনার বলা শেষ কথাগুলো মনে করে আরশের চোখ থেকে টপটপ করে পানি ঝরতে থাকে। অহনার কবরের সামনে আর দাঁড়িয়ে থাকতে না পেরে ধপ করে নিচে বসে পড়ে। এক দৃষ্টিতে অহনার কবরের দিকে তাকিয়ে আছে, যে চোখে রয়েছে হাজার অভিযোগ, হাজারো অভিমান। কবরের অপর প্রান্তে সুফিয়া বেগম ফুপিয়ে কাঁদছেন, রিমি নিজেও চুপচাপ নীরবে চোখের জল বিসর্জন দিচ্ছে। ফ্ল্যাশব্যাক। অহনাকে অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর হসপিটালের ভেতর অবধি আরশকে কথাগুলো বলেছিল। ওটিতে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হলেও কোনো লাভ হয় না। তার আগেই ড্রাইভার আর অহনার প্রাণ পাখি তাদের দেহ থেকে উড়াল দেয়। শুধু রয়ে যায় লাশ নামক নথর দেহখানা। আরশ ব্যথাতুর অথচ কান্না চাপা কণ্ঠে অভিযোগ ছুড়ে, তুমি আমাকে কেন ছেড়ে গেলে? কেন আমাকে একা করে গেলে? তুমি তো আমার কাছে ফিরে এসেছিলে অহনা, তাহলে কেন আবার চিরতরে হারিয়ে গেলে? গাটুর উপর ভর দিয়ে কবরের উপর শুয়ে কবরের মাটিকে বাহুবন্ধনে আবদ্ধ করার ব্যর্থ চেষ্টা করে ফুপিয়ে কেঁদে ওঠে। কতক্ষণ ওইভাবে জড়িয়ে ধরে কেঁদেছে তা আরশের হুঁশে নেই। আরশ দিশেহারা হয়ে পড়েছে। হৃদস্পন্দনটা যেন কেউ টেনে হিচড়ে বের করে নিয়েছে এমন যন্ত্রণা অনুভব হচ্ছে। সুফিয়া বেগম আরশের পাশে এসে আরশের মাথায় হাত রাখে। আরশ ওঠে, সুফিয়া বেগমকে জড়িয়ে ধরে সশব্দে কেঁদে ওঠে। এই কান্নার শব্দে হয়েছে না পাওয়ার বেদনা, শত কষ্টের বুক ফাটা চিৎকার, হৃদয়ের আর্তনাদ। 5 বছর পেরিয়ে যায়। আজ অহনার মৃত্যুবার্ষিকী। আরশ একটা ফুলের তোড়া অহনার কবরের পাশে রাখে। মাথার কাছে বসে নিষ্পলকভাবে কবরের দিকে তাকিয়ে আছে। প্রত্যেকবার এইভাবে দেখার মাঝেও যেন আরশ অহনাকে ক্ষণিকের জন্য খুঁজে পায়। এতেই আরশ শান্তি অনুভব করে। সমাপ্ত।